কি বললেন আপনি? এক থাপ্পড়ে আপনার 32টা দাঁত ফেলে দেব। ছেলেটা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যেন এখনো। বড় বড় চোখে তাকিয়ে আছে। সিঁড়ি দিয়ে নামার সময় গায়ে গায়ে ধাক্কা লাগলে প্রত্যাশাকে চড়েই বলেছিল, কিন্তু প্রত্যাশার ইচ্ছে হলো শয়তানি করার। এই ছেলেটা তাদের নতুন ভাড়াটিয়া আন্টি আঙ্কেলের ছেলে, যাদের কাজ হলো 24 ঘন্টা প্রত্যাশার বাবা মার কানের কাছে গুণধর ছেলের গুণকীর্তন করা। তাই এটাকে দেখলেই গা জ্বালা করে প্রত্যাশার। কিন্তু বাছা ধন অতি ভদ্র, তিনি মেয়েদের দিকে তাকানো না। এই যে ধাক্কাটা লাগলো, তখনও সে তাকিয়ে পর্যন্ত দেখেনি। অন্যদিকে তাকিয়েই সরি বলো। আরে বেটা দেখ, একটু তাকিয়ে, কি সুন্দর ডানা কাটা পরি ডানার অভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। কিন্তু তখনই প্রত্যাশা বলল, ফাজিল ছেলে, মেয়ে দেখলে ধাক্কা দিতে মন চাই, এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলে দেব। তখন ঠিকই তাকিয়ে দেখলো, তারপর আবার বড় বড় চোখে তাকিয়ে দেখছে। আপনার বাবার কাছে বিচার দেব যে আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। প্রত্যাশাকে অবাক করে দিয়ে বদমাইশটা চিবিয়ে চিবিয়ে বলল, আপনি কি ঐশ্বরিয়া যে আপনাকে ধাক্কা দিব? আমি ওই বিড়াল চোখা হতে যাব কোন দুঃখে? ওকে তো আমার বাসার বুয়া হিসেবেও রাখবো না। আপনি একটা বেয়াদব মেয়ে। কথাটা বলেই হনহন করে হেঁটে চলে গেল। প্রত্যাশাকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। প্রত্যাশা রেগে গজগজ করে বলল, তোকে আমি দেখে নেবো শালা। ছেলেটা শুনতে পেল না। ও হ্যাঁ, বদমাইশ ছেলেটার নাম নিলয়। সেদিন সন্ধ্যায় নিলয়ের মা এক বাটি পায়ের সাথে প্রত্যাশাদের ঘরে এলো। সচরাচর উনি এলে মায়ের সাথেই বকবক করে, কিন্তু সেদিন এসে প্রত্যাশাকে ডেকে বলল, প্রত্যাশা জানো আজ কি হয়েছে? একটা চূড়ান্ত বেয়াদম মেয়ে আজ আবার নীলুকে বাজে কথা বলেছে। প্রত্যাশা একটা শুকনো ঢোক গিল। মাগো, এ তো দেখছি টিপিক্যাল মাম্মাস বয়। প্রত্যাশা তার সাদা ঝকঝকে দাঁত বের করে হেসে বলল, কি বলছেন আন্টি? কোন মেয়ে? তা তো জানি না, ও তো নাম বলতে পারলো না। এই জন্যই তো তোমার কাছে এলাম। তুমি তো এই বিল্ডিংয়ের সব মেয়েকে চেনো, তুমি একটু খোঁজ নিও তো। প্রত্যাশা তার দাঁত কপাটি বের করে বলল, নিশ্চয়ই আন্টি। নীলু ভাইয়ের মতো একজন ডিসেন্ট ছেলের সাথে কে বেয়াদবি করেছে সেটা খুঁজে বের করার দায়িত্ব তো আমারই। আমি কালই খুঁজে বের করব। আন্টি রুষ্টচিত্রে ফিরে গেলেন আর প্রত্যাশার সিদ্ধান্ত নিল এই মাম্মাস বয়কে আরেকটা শিক্ষা দেওয়ার। পরের দিন আন্টির বাটি ফিরিয়ে দেওয়ার নাম করে তার বাসায় গেল প্রত্যাশা। আন্টি তো আইসক্রিমের মতো গলে গলে পড়ছে প্রত্যাশাকে দেখে। কি খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেল। প্রত্যাশা হাসি মুখে অত্যাচার সহ্য করছে। অবশ্য অত্যাচার বলে ভুল হবে, মধুর অত্যাচার। খাওয়া দাওয়ার এক পর্যায়ে প্রত্যাশা আন্টিকে বলল, আন্টি, নিলয় ভাইয়া বাসায় নেই? থাকলে জেনে নিতাম যে কোন মেয়ে তার উপর মিথ্যে অভিযোগ করছে। আন্টি আনন্দিত গলায় বলল, আরে আছে তো। আর জানো না প্রত্যাশা, নীলয় তো সারাদিন পড়ে, ইউনিভার্সিটি পাঠ চুকিয়েছে ঠিকই, তবুও ছেলেটা একদমই বই ছেড়ে ওঠে না। প্রত্যাশা আবারও সাদা ঝকঝকে দাঁত বের করে আন্টিকে দেখালো। আন্টিও ছেলের গুণগান করেই যাচ্ছে। শেষমেশ কায়দা করে নিলয় ওরফে আন্টির পেয়ারের নীলুর কাছে যাওয়ার সুযোগ পেল প্রত্যাশা। কেমন আছেন নীলু ভাই? নীলু ভাইয়া কম্পিউটার কিছু একটা দেখছিল। প্রত্যাশার গলা শুনে লাফ দিয়ে উঠে দাঁড়ালো, বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। প্রত্যাশা দেখলো সে একটা 3/4 প্যান্ট পরে আছে। সে প্রত্যাশাকে দেখে বলল, আপনি আপনি এখানে কি করছেন? প্রত্যাশা চোখ রাঙিয়ে বলল, আপনাকে মেরে তক্তা বানাতে এসেছি। আমাকে ধাক্কা মেরে আবার মায়ের কাছে সাধু সাজা? একদম মেরে চেহারার আকৃতি পাল্টে দেব। নীলু ভাইয়া চিউ চিউ করে দুবার তার মাকে ডাকলো। প্রত্যাশা শাসিয়ে বলল, শয়তান ছেলে, বিকেলে লুকিয়ে লুকিয়ে ছাদে বসে সিগারেট খেয়েছেন, সেটা যদি এখন আন্টিকে বলে দেই? নীলু ভাইয়ার জল ঝুলে পড়ল। আবারও চিউ চিউ করে বলল, আপনার সমস্যা কি? এই তো বেটা লাইনে এসেছে। প্রত্যাশা মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলল, বেশি কিছু না, বারান্দায় যে কাঠগোলাপ গাছটা আছে সেটা দিয়ে দিলেই হবে। নীলু ভাইয়া অগ্নি দৃষ্টিতে প্রত্যাশার দিকে তাকিয়ে রইল, যার অর্থ হলো তাকে এক্ষুনি ভস্ম করে দেবে। তাহলে যাই আন্টিকে বলি যে আপনার গুণধর ছেলে পড়ার নাম করে বইয়ের মাঝখানে পচা পচা নায়িকাদের ঠ্যাং দেখছিল। এসব মিথ্যে। কিন্তু আমি এমনভাবে বলবো যে আন্টি বিশ্বাস করে ফেলবে। নীলু ভাইয়ের ফর্সা মুখখানার আগে লাল হয়ে গেল। বলল, আপনি একটা অসভ্য মেয়ে।
প্রত্যাশা চোখ রাঙিয়ে বলল, আমি আরো বানিয়ে বানিয়ে বলবো যে ছাদে সিগারেট খেতে খেতে ভিডিও কলে আপনি একটা মেয়েকে চুমুও খেয়েছেন। নীলু ভাইয়া অধৈর্য গলায় বলল, আপনার সমস্যা কি? আমার সমস্যা হলো আপনার মা সারাদিন কানের কাছে ভেজের ভেজের করে, আপনার গুণ গায়, সেটা সহ্য হয় না। পড়ুয়া ছেলে পেলে আমার পছন্দ না। তার উপর আপনার বারান্দার গাছগুলোর উপর আমার নজর পড়েছে, তাই একটু। নীলু ভাইয়া অল্পতেই হাল ছেড়ে বলল, ওকে ফাইন, আপনি যা বলছেন তাই হবে। আচ্ছা, এরপর একটু নিজের মাকেও বলে দেবেন যেন একটু ভেজর ভেজর কম করে। আখেরে তো তাতে আপনারই লাভ। নীলু ভাই প্রত্যাশার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে রইল। মনে মনে যে প্রত্যাশাকে শখানেক অশ্রাব্য গালি দিল সেটা বুঝেছে প্রত্যাশা। হতভম্ব নীলু ভাইকে রেখে তার কাঠগোলাপ গাছ নিয়ে ঘরের দিকে রওনা হলো প্রত্যাশা। আন্টি বলল, এ কি নীলু, তোমাকে গাছটা দিয়ে দিল? প্রত্যাশা লজ্জা পেয়ে বলল, আসলে ওই খচ্চর মেয়েটাকে খুঁজে বের করার জন্য ঘুষ দিলেন। নীলু ভাই তার অগ্নি দৃষ্টি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। প্রত্যাশা একটা ভয়ঙ্কর কাজ করলো। তাকে একটা চোখ মেরে কাঠগোলাপ গাছটা হাতে নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে চলে গেল। তার পরের দিনের ঘটনা, বিকেলে পাড়া বেড়াতে যাচ্ছিল, তখন দেখি নীলু ভাই ঘর থেকে বের হচ্ছে। একদম সেজেগুজে টিপটপ হয়ে বেরোচ্ছে। নিশ্চয় বেটা ডেট করতে যাচ্ছে। ইচ্ছে হলো মেজাজটা খিচিয়ে দেই। সিঁড়ি দিয়ে নামার সময় দেখলো প্রত্যাশাকে এক নজর দেখে উপরে উঠে গেল। অর্থাৎ প্রত্যাশা নেমে যাবে, তারপর সে নামবে। প্রত্যাশা একটু ভদ্রতা করে বলল, আহা ভাইয়া, আপনি দাঁড়িয়ে কেন? আপনি আগে নামুন না। নীলু প্রত্যাশার মিষ্টি কথায় একটু ভরকে গেল, আবার অতি দ্রুত নিজেকে সামলে নিয়েও বলল, আপনি আগে চলে যান, আমি পরে যাচ্ছি। প্রত্যাশা অবাক গলায় বলল, ও মা, তা কি করে হয়? আপনি বড় মানুষ, আপনি আগে যাবেন, আপনার একটা সম্মান আছে না? নীলু চোখ গলগল করে বলল, আচ্ছা, ও হ্যাঁ, আপনি তো বড়দের খুব সম্মান করেন ইতিমধ্যে, তার নমুনা তো এক ঝলক আমি দেখেই নিয়েছি। ওর মেজাজ খিচিয়ে দিতে গিয়ে প্রত্যাশার নিজের মেজাজই খারাপ হয়ে গেল। ইচ্ছে করলো কানের পর্দা ফাটিয়ে দেয়, কিন্তু না। প্রত্যাশা বড় করে নিঃশ্বাস ফেলে বলল, এই বেটা, আপনার কি মনে হয় আপনি ঋত্বিক রোশন? নীলু এবার চোখ বড় করে বলল। তোমার সমস্যা কি? এবার প্রত্যাশার চোখ কপালে ওঠার পালা। মাম্মাস বয় আপনি থেকে তুমিতে নেমেছে। তার মানে তাকে যেমনটি ভেবেছিল বাঁচা ধন তেমন নন। প্রত্যাশা নিজেকে সামনে নিয়ে বলল, এমন মেয়েদের পোশাক পরে কোথায় যাচ্ছেন নীলু ভাই? নীলু ভাইয়ের চোখ কোটো থেকে বেরিয়ে আসার উপক্রম তোতলাতে তোতলাতে বলল। মেয়েদের পোশাক মানে হোয়াট ডু ইউ মিন? প্রত্যাশা দুঃখী গলায় বলল, লাল শার্টে আপনাকে একদম মেয়েদের মতো লাগছে। চোখে এক ফোঁটা কাজল আর ঠোঁটে একটু লিপস্টিক ছুঁয়ে দিলেই এ পাড়ার সব ছেলে প্রেমপত্র লিখতে শুরু করবে। নীলু ভাই বাঘের মতো গর্জন করে উঠল। অতি উত্তেজনায় একটা কথাও স্পষ্ট হলো না। রাগে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে ধরাম করে দরজা বন্ধ করলো। প্রত্যাশা মিনিট দুয়েক অপেক্ষা করলো। আফটার অল ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে নাকি। সেদিন সন্ধ্যাবেলা প্রত্যাশার প্রাণের বন্ধু জেরিনদের বাড়ি থেকে ফিরছিল প্রত্যাশা। পাড়ার মোড়েই ফ্ল্যাক্সি লোডের দোকানে দেখলো নীলু ভাই দাঁড়িয়ে আছে। কালো টি শার্ট পরে নেমেছে। অজান্তেই হেসে ফেলল। বেটা তার মানে প্রত্যাশার জন্য শার্ট চেঞ্জ করে নিয়েছে। অথচ লাল শার্টে নীলুকে কত সুন্দর লাগছিল। উফ, এত সুন্দর তো প্রত্যাশার রণবীর কাপুরকেও লাগে না। কেন যে এই বদমাইশিটুকু করতে গেল সে? মনে মনে সিদ্ধান্ত নিল কাল নীলুকে গিয়ে সরি বলবে, আর ওর কাঠগোলাপ গাছও ফিরিয়ে দেবে, আর এটাও বলবে, এই যে শুনুন, আমি কিন্তু অত বদমাইশ না। আপনার সাথেই প্রথম বদমাইশি করেছি। জেরিনদের বাসা থেকে ফিরে প্রত্যাশা দেখলো বাবা মা ভাইয়ের তিনজনেই থমথমে মুখে বসে আছে। প্রত্যাশা তার বাবা মায়ের অতি আহ্লাদের মেয়ে। ভাইয়ের জন্মের 8 বছর পর তাদের কলে এসেছে বলেই একটু বেশি ভালোবাসে। তিনজনের থমথমে মুখ দেখে প্রত্যাশা ভাবল হয়তো কোনো বিপদ ঘটেছে বুঝি। কিন্তু বাবা যখন গম্ভীর গলায় বলল, টাকা পয়সা খরচা করে পড়াশুনো করে তুমি একটা বেয়াদব তৈরি হচ্ছ। তখন প্রত্যাশা বুঝলো যে নীলুটা আঁচলা বাস দিয়েছে।
লজ্জায় তার মাথা কাটা যাবার জোগাড়। মা কিংবা ভাইয়া এই কথাগুলো বলে সে কিছু মনে করতো না, কিন্তু বাবা কখনো তাকে বকেন না। তার কাছে এমন বকা শুনে 30 সেকেন্ডের মধ্যে তার চোখে পানি এসে গেল। বাবা বকাঝকা করলেন ইচ্ছে মতো। মার ভাইয়া তার চোখের জল দেখে গলে গেল। তারা বাবাকে বুঝিয়ে শুনিয়ে পাঠালেন যে সে আর এমন করবে না। বাবা প্রথমও শেষবারের মতন ক্ষমা করলেন আর ওয়ার্নিং দিলেন যে ভবিষ্যতে এমন হলে তাকে আর ক্ষমা করবেন না। রাতে কেঁদে কেটে সকালে জ্বর বাঁধিয়ে কলেজে যাওয়া বন্ধ হলো। মা প্যারাসিটামল খাইয়ে দিয়ে বিছানায় শুয়ে দিয়েছে। নিলয় শয়তানটার কাছে ক্ষমা চাওয়ার চিন্তা আপাতত বাদ দিল। ওর দেওয়া কাঠগোলাপ গাছটা বারান্দায় এখনও আছে। সিদ্ধান্ত নিল ওটা আর ফেরত দেবে না। শালা প্রত্যাশাকে এত বড় কেস খাইয়েছে, ওকে আরও একবার দেখে নেবে। সারা সকাল দুপুর ঘুমিয়ে কাটলো। বিকেলে একটু শরীর ফুরফুরে লাগায় মাকে বুঝিয়ে সুঝিয়ে সাদে গেল প্রত্যাশা। সাদে দেখা হলো বদমাইশটার সঙ্গে। এই প্রথম পূর্ণ দৃষ্টিতে প্রত্যাশা বদমাইশটার দিকে তাকালো। ছোট ছোট ছাট দেওয়া চুল, কি সুন্দর গভীর দুটো চোখ, আর মন ভোলানো হাসি, কি চমৎকার সব মিলিয়ে তার তাকিয়ে থাকা নিলয়ের চোখে পড়ল। নিলয় টবে মাটি ঠিক করতে করতে বলল, রাগে প্রত্যাশার মাথাটা ছিঁড়ে যাবার উপক্রম। একে তো জ্বর, তার উপর এই বদমাইশটা খারাপ খারাপ কথা শুনিয়ে দিচ্ছে। প্রত্যাশা হাত উঁচিয়ে এগিয়ে গেল। হঠাৎ মাথাটা দুলে উঠল। চোখ বন্ধ হবার আগে সে দেখল নীলু তার দিকে ছুটে আসছে। প্রত্যাশার যখন জ্ঞান হলো তখন সে নিজেকে আবিষ্কার করলো বিছানায়। ভেবেছিল মাম্মাস বয় হয়তো তাকে কোলে করে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে, কিন্তু না। সে শুনল অজ্ঞান হবার পর সে দৌড়ে এসে তার মাকে বলেছে যে সে বেহুশ হয়ে পড়ে আছে। গাধা কোথাকার! গাধা না, ভীতু কোথাকার! আমার 42 কেজির হালকা শরীরটা বইতে পারলো না নাকি আমাকে রোদে শুইয়ে শোধ নিল। প্রত্যাশার ঠিকঠাক সুস্থ হতে সময় লাগলো 3 দিন। এই 3 দিনে মা 1 সেকেন্ডের জন্য কাজছাড়া করলেন না, আর নীলু ভাইয়ের সাথে দেখাও হলো না। শয়তানটা একটু ভদ্রতা করেও তাকে দেখতে এলো না। 3 দিন পর আবার ছাদে গিয়েছিল সে, যে নীলু ভাইয়ের সাথে দেখা পাবে, কিন্তু দেখা হয়নি। শেষমেশ লাজ শরম ভুলে নীলু ভাইয়ের সঙ্গে দেখা করতে তার বাসায় গেল। আন্টি বরাবরের মতোই প্রত্যাশাকে দেখে আহ্লাদে গদগদ হলো। ছুটে এসে বলল, আহারে শোনা মেয়েটা আমার জ্বরে একদম নেতিয়ে গেছে। প্রত্যাশা শুকনো হাসি দিয়ে বলল, আন্টি, নীলু ভাই কোথায়? তাকে থ্যাঙ্কস বলার জন্য এসেছি। আন্টি এবার তার দাঁতগুলো বের করেই বলল, নীলে তো ঘরেই আছে, কিন্তু ওকে থ্যাঙ্কস কেন বলবে? আসলে সেদিন আমি ছাদে বেহুশ হয়ে গেছিলাম, তখন মাকে খবর দিয়েছে, তাই আর কি। আন্টি মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, আরে না, কি বলো প্রত্যাশা, এর জন্যই নীলকে ধন্যবাদ বলবে কেন? এটা তো দায়িত্ব। তুমি তো ওর ছোট বোনের মতোই। আমার রক্ত টকবকিয়ে ফুটতে শুরু করলো মুহূর্তের মধ্যেই। এই নীলু গাধার মা কি বলছে? আমি নীলুর ছোট বোন কেন হতে যাব? প্রত্যাশা দাঁতে দাঁত চেপে বলল, আন্টি, আসলে আমি তো নীলু ভাইয়ার সাথে জাস্ট একবার দেখা হয়েছে। এত অল্প সময়ে তো আর ছোট বোন হতে পারিনি না, মানে বোন হতে গেলে তো একটু সময় লাগবে, তাই ভাইয়াকে ধন্যবাদ জানাতে চাই। আন্টি আবারও রসগোল্লার মতো মিষ্টি হাসি দিয়ে বলল, দূর বোকা মেয়ে, আমি তো নীলকে প্রথম দিনই বলে দিয়েছি যে আমার একটা মেয়ের শখ ছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই শখ পূরণ না করলেও কোনো আফসোস নেই, কারণ প্রত্যাশা এখন থেকে আমার মেয়ে। প্রত্যাশার আর হাসি পেল না এবার। রাগে গা জ্বলে যাচ্ছে। চোখ মুখ শক্ত করে বসে রইল। আন্টি গাজরের একটা প্রিপারেশন বানাতে লাগলো প্রত্যাশার জন্য, আর দুনিয়ার সব কথা প্রত্যাশার কানের কাছে টেপ রেকর্ডারের মতো বাজাতে লাগলো। অনেকক্ষণ এভাবে কেটে যাবার পর ভাগ্য প্রসন্ন হলো প্রত্যাশার। নীলু ভাই সেজে গুজে কোথাও একটা যাচ্ছে, তাকে দেখে প্রত্যাশা জোরে জোরে আন্টিকে বলল, আন্টি, আমি এখন উঠি, আমার একটু পাবলিক লাইব্রেরিতে যাবার দরকার ছিল। নীলু তখন এক মনে জুতো পরছিল। প্রত্যাশার দিকে একটু ফিরেও তাকায়নি। আন্টি মুখ ছোট করেই বলল। প্রত্যাশার তাড়াহুড়ো দেখিয়ে বলল, গাজরের পায়েসটায় খেয়ে যেতে প্রত্যাশা, জ্বর মুখে খেতে ভালোই লাগতো। না আন্টি, আসলে এখন না গেলে আমার দরকারি বইটা পাবো না, তাই। আচ্ছা যাও।
প্রত্যাশা স্বস্তির নিঃশ্বাস ফেল। যাক, আন্টি শেষ পর্যন্ত ছেড়েছে। কিন্তু হঠাৎই আন্টি তার ছেলেকে ডেকে বলল, এই নীলু, ওকে একটু পাবলিক লাইব্রেরি পর্যন্ত পৌঁছে দে। বেচারি অসুস্থ এমনিতেই, আর রাস্তাঘাটে বেহুশ হয়ে যদি আবারও পড়ে থাকে তখন আবার আরেক বিপদ। নীলু তখন সিঁড়ি দিয়ে নামছিল। মায়ের কথায় এক পলক প্রত্যাশার দিকে তাকিয়ে করিডোরে নেমে অপেক্ষা করতে লাগলো, যার অর্থ হলো প্রত্যাশাকে পৌঁছে দিবে। প্রত্যাশা খুশিতে আটখানা হয়ে নামতে শুরু করলো। এমনিতেই বাসা থেকে বেরোনোর সময় একটু সেজেগুজে বেরিয়েছিল, তাই নীলুর পাশে হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। না হলে ওকে হিরো আর তাকে পেতনি মনে হতো। বড় রাস্তায় এসে নীলু ভাই প্রত্যাশার দিকে তাকিয়ে বলল। তোমাকে কি রিক্সা ডেকে দেব? প্রত্যাশা একটু ভাব নিয়ে বলল, কোনো দরকার নেই, আমি নিজে ডেকে নিতে পারবো। অ্যাজ ইউর উইশ। শুনুন, হ্যাঁ বলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেদিনের ঘটনার জন্য। কথাটা বলার পর যা ঘটলো সেটার জন্য প্রত্যাশা মোটেও প্রস্তুত ছিল না। নীলু ইবলিশটা তাকে বলল, ইটস ওকে। রাস্তায় একটা কুকুর অসুস্থ হলে আমি চেষ্টা করি তাকেও হেল্প করতে, আর তুমি তো। কথা শেষ করতে দিল না প্রত্যাশা, শাসিয়ে বলল। ওই বেটা, তুই আমাকে কুকুর বললি কোন সাহসে? নীলু বিস্ফোরিত চোখে প্রত্যাশার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে আগুনের ফুলকি বের হয়ে যে কোনো সময় প্রত্যাশাকে ভস্ম করে দেবে এমন অবস্থা। চিউচিউ করা মাম্মাস বয় বাঘের মতো গর্জন করে বলল, হাউ ডেয়ার ইউ। তুই তুকারি করছো কেন? আগে বল, তুই আমাকে কুত্তার সাথে কেন তুলনা করলি? নীলু এবার থতমত খেয়ে বলল, কুত্তা, আই মিন কুকুর বলিনি তোমায়। এক্সাম্পল দিতে কুকুরের রেফারেন্স টানছি। গলার স্বরে যেন মধু জোরে পড়ছে। তার যে বড় রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছে সেটা প্রত্যাশার খেয়াল না থাকলেও নিলয়ের আছে। নিলয় একটু কাছাকাছি এসে পড়ল, ওকে ফাইন, আই অ্যাম এক্সট্রিমলি সরি। পাবলিক প্লেসে আর সিন ক্রিয়েট করো না প্লিজ। রিক্সা ডাকুন, আর আমি যেখানে যাব আপনিও সেখানে সেখানে যাবেন। আন্টি বলে দিয়েছেন, মনে নেই? নিলয় কথা না বাড়িয়ে রিক্সা ডাকলো। রিক্সায় উঠে এক কোণে চেপে বসলো, আর প্রত্যাশা বসলো গায়ে গা লাগিয়ে। যতবার প্রত্যাশার গায়ের সাথে ওর গা লেগে যায় ততবারই ও পাশে সরে যায়, আর প্রত্যাশা খেপানোর জন্য সেটা আরও বেশি বেশি করছে। লাইব্রেরিতে যতক্ষণ সময় ছিল নিলয় বিরক্ত মুখে দাঁড়িয়েছিল। লাইব্রেরি থেকে বেরিয়ে প্রত্যাশা বলল, বেশি করে ঝাল দিয়ে ফুচকা খেতে ইচ্ছে করছে এখন আমার। বিনা বাক্য ব্যয়ে ফুচকার দোকানে নিয়ে গেল। ফুচকার অর্ডার দিয়ে পাশের চেয়ারে বসে অন্যদিকে তাকিয়ে রইল ভাবলেশীন মুখে। প্রত্যাশা একবার জিজ্ঞেস করেছিল যে, আপনি খাবেন না? ফুচকা আমার সহ্য হয় না। এরপর আরও 2 কিলোমিটার রিক্সা চড়ে গেল আইসক্রিম খেতে। আইসক্রিম খাওয়ার কথা বলে এবার বলেছিল, তোমার না জ্বর? জ্বরের মধ্যে আইসক্রিম খাওয়ার অভ্যাস আছে আমার। আচ্ছা বলে তারপর চুপ করে রইল। ফুচকা আইসক্রিম খেয়ে সন্ধ্যা নামার পরে রিক্সা করে বাসার দিকে রওনা হলো তারা। তখন নিলয়ের একটা ফোন এলো। নিলয় ফোন ধরে ফোনের ওপাশে থাকা একজনকে খুব রিকোয়েস্ট করলো আর একটু অপেক্ষা করতে। ফোনের ওপাশে ছেলে ছিল নাকি মেয়ে সেটা বোঝা গেল না, তবে নিলয়কে বেশ চিন্তিত লাগলো। রিক্সা থেকে প্রত্যাশা নামলেও নিলয় নামলো না। প্রত্যাশা নামতেই রিক্সা অবলাকে বলল, মামা, কোরিয়ার সার্ভিস রোড চলুন তো। তার মানে কুরিয়ার সার্ভিসের লোককেই অত রিকোয়েস্ট করছিল। ইস, আমার তখন খুব খারাপ লেগেছিল। আমি স্বার্থপরের মতো নিলয়ের সান্নিধ্যে থাকার জন্য ওর কাজের ক্ষতি করলাম। কাল এর জন্য সরি বলতেই হবে। এটাই ছিল আমার প্রেমের শুরু। হিরোর মতন দেখতে ছেলেটার প্রেমে শুধু পড়িনি, পরে হাবুডুবুও খেতে শুরু করেছি। টানা কয়েকদিন প্রত্যাশার খাওয়া ঘুম পড়াশোনা কিছুই হলো না। জীবনের প্রথম প্রেম এসেছে, তাও আবার একানা। বসন্তের সব রং নিয়ে এসেছে ভাবা যায়। কলেজ পড়াশোনা, আড্ডা, হই হুল্লোড়ে বাইরে প্রত্যাশার সকাল শুরু হয় নিলয়কে ভেবে, আবার রাতও শেষ হয় নিলয়কে ভেবে। এটা ওটা ছুতোয় নিলয়দের বাড়িতে যেত এক নজর দেখবে বলে। তবে ঝগড়াঝাটি, লেগ পুলিং একদম ছেড়ে দিয়েছে সে। তার বদলে একটু ভালো মেয়ে হবার চেষ্টা করছে। আফটার অল নিলয় ভালো ছেলে বলে কথা। ও হ্যাঁ,
নিলয় কিন্তু একদম তার মতো না, বরং পুরোপুরি তার উল্টো। নিলয় বুয়েট থেকে ট্রিপল ইতে পাশ করেছে, এখন হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যেতে চায়। আর সে কোনো রকম উচ্চ মাধ্যমিক পাশ করে পাড়ার কলেজে পড়ছে। এই ব্যাপারটা দুদিন খুব পীড়া দিয়েছে তাকে। তার উপর দেখতে শুনতেও আহামরি না, চোখে কাজল না দিলে চোখটাও অত ভালো লাগে না। নিলয় কি করে প্রত্যাশার প্রেমে পড়বে? যতবার এটা ভেবেছে ততবারই প্রত্যাশার চোখ ফেটে জল আসতে চাইছে। তারপর নিজেকে সান্ত্বনা দিতে পড়ল। থাক প্রত্যাশা, কি হয়েছে তোর? ভালো রেজাল্ট নেই, পড়াশোনা নেই, অনেকেরই তো থাকে না। আর তাছাড়া দেখতেও বা খারাপ কই? এই যে হাসলে গালে সুন্দর একটা টোল পড়ে, তাছাড়া ঠোঁটের তিলটাও তো মারাত্মক রকম সুন্দর। তাছাড়া তুই কি ভুলে গেছিস যে কলেজে পড়ার সময় তো কত ছেলেরা পাগল ছিল? এই আত্মবিশ্বাস নিয়ে আবার নিলয়কে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলো প্রত্যাশা। একদিন বিকেলে প্রত্যাশা এক বাটি পায়েস নিয়ে হাজির হলো নিলয়দের বাসায়। দরজা খুলো নিলয় নিজেই। দরজাটা খুলে ধরাম করে বন্ধ করে দিল। প্রত্যাশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বেশি সময় লাগেনি দ্বিতীয়বার দরজা খুলতে। দরজা খুলে নিলয় বলল, আম্মু বাড়িতে নেই? প্রত্যাশা অতি কষ্টে হাসি চাপিয়ে রাখলো। নিলয়ের প্রথমবার দরজা বন্ধ করার কারণ হলো ও একটা হাতা কাটা গেঞ্জি পরেছিল, তাই দরজা বন্ধ করে অতি দ্রুত হাতাওয়ালা গেঞ্জি পরে আবারও দরজা খুলেছে। প্রত্যাশা স্মিত হেসে বলল, মা পায়েস পাঠিয়েছে তো, তাই এলাম। আচ্ছা বলে ভিতরে ঢুকতে জায়গা করে দিল। প্রত্যাশা ভিতরে ঢুকে বাটিটা টেবিলের উপর রাখলো। দেখলো নিলয় এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তাকে বসতে না বলে বিদেয় করবে। আর প্রত্যাশাও একটা চূড়ান্ত গাধা শ্রেণীর মানুষ। কি দরকার ছিল বলার যে মা পাঠিয়েছে তাই এসেছি? এটা বলেই তো ফ্যাসাদে পড়েছে। প্রত্যাশাকে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয় বলল, তুমি কি কিছু বলবে? কি বলবো? না মানে মা তো নেই। যদি আম্মুকে কিছু বলতে চাও আমাকে বলে যেতে পারো, আমি আম্মুকে বলে দেব। না, আমি তো আন্টির কাছে আসিনি, আমাকে মা পাঠিয়েছে তাই এসেছি। আবারও সেই একই ভুল করলাম। এরপর তো আর এখানে কোনো বাহানায় থাকাও যাবে না। আচ্ছা, আন্টিকে থ্যাঙ্কস বলে দিও। কথাগুলো যেন একটু জোর করেই বলেছিল। প্রত্যাশা বেশ বুঝতে পারছিল যে তাকে তাড়ানোর জন্য একদম দাঁড়িয়ে আছে। প্রত্যাশাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি কি এবার যাবে? প্রত্যাশার ফুরফুরে মেজাজটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। শয়তানটা প্রত্যাশাকে সরাসরি চলে যেতে বলছে। এত অভদ্রতা, কি লজ্জার ব্যাপার। কেন, আমি থাকলে বুঝি অসুবিধা? হ্যাঁ। কত বড় শয়তান, আবার বলে কি না হ্যাঁ। প্রত্যাশা কোমরে হাত দিয়ে ওর দিকে ভালোভাবে চেয়ে বলল, কি অসুবিধে শুনি? তোমার মতো ডেঞ্জারাস মেয়ে আশেপাশে থাকা মানেই তো অসুবিধে। এই কথাটা একদম স্বাভাবিক গলায় বলল, অথচ প্রত্যাশা কত আয়োজন করে ওর জন্য পায়েস রেঁধে নিয়ে এসেছে। দুপুরে ভাত পর্যন্ত খায়নি প্রত্যাশা। মাকে বলেছে ভাত খেতে ইচ্ছে করছে না, একটু পায়েস রাঁধি। আর এই ছেলে তাকে ইনিয়ে বিনিয়ে বিদায় হতে বলছে। একেই বলে যার জন্য করি চুরি, সেই বলে চোর। প্রত্যাশা রাগী গলায় বলল, আপনি চূড়ান্ত রকম অভদ্র একটা লোক। দেখতে যত সুন্দর, ব্যবহার তত পচা। একটা মানুষ এত কষ্ট করে পায়েস রেঁধে নিয়ে এসেছে, আর আপনি তাকে বিদায় করে দিচ্ছেন? একটু ম্যানার্স নেই। কিন্তু তুমি যে বললে আন্টি পায়েসটা পাঠিয়েছে। প্রত্যাশার থোতা মুখ ভোতা হয়ে গেছে। আমতা আমতা করে বলল, মা পাঠিয়েছে তাতে কি? রান্না তো আমি করেছি। নিলয় ঠোঁট টিপে মাথা নেড়ে বলল, কিন্তু আন্টি আর আম্মু তো একসাথে বেরিয়েছিল, আন্টি ফিরে এসেছে। ইস, মা যে আন্টির সাথে বেরিয়েছে সেটা তো জানা ছিল না। ভালো রকম কেস খেলাম। আমি রাগ দেখিয়ে বললাম, আপনার কি মনে হয় আপনি হিরোর মতো দেখতে যে আমি আপনার সাথে গল্প করার জন্য বাহানা খুঁজতে এসেছি? না, আমার সেটা মনে হয় না। কিন্তু তুমি তো এইমাত্র বললে যে আমি দেখতে অনেক সুন্দর, দ্যাট মিন্স আমার লোক হিরোর মতো। আপনি একটা অসভ্য অভদ্র লোক, আর মোটেও দেখতে সুন্দর না। সেদিন আপনার সাথে এক রিকশায় বসে লজ্জায় আমার কতটা মাথা কাটা গেছে। আমার সব বান্ধবীরা ছি ছি করেছে যে কেন আমি আপনার সঙ্গে রিকশায় চড়েছি। আর জানেন কত ছেলেরা আমার জন্য পাগল। আমাদের ক্লাসের তুষার তো হাত কেটে আমার নামের অক্ষরও লিখেছে। হ্যাঁ,
জেনে নিলাম, ভালো করে নোট করে রাখবো। যদি পরীক্ষা এসে যায় তখন ফটাফট লিখে 10 নম্বর পেয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ প্রত্যাশা। এই অপমানের পর ওখানে থাকার আর মানেই হয় না। আমি চলে এলাম। ঘর থেকে বেরোতেই বলল, আঙ্কেল আন্টির জন্য খুব খারাপ লাগে, একমাত্র মেয়ে তাদের, অথচ মাথার স্ক্রু ঢিলে। আপনার খবর আছে, আপনার বাবা মাকে এইসব বলবো, তাদের ভালো ছেলের গুণকীর্তন সব বলবো। আমার গুণকীর্তন আম্মু আব্বুকে সবাই বলে, তুমি বললে তাতে তারা মাইন্ড করবে না সম্ভবত। কথা শেষ করে দরজা বন্ধ করে দিল। রাগে প্রত্যাশার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কি বাজে ব্যবহার করলো তার সাথে। অথচ সে ভেবেছিল আলা ভোলা টাইপের ছেলে, এ তো দেখছে শয়তানেরও বাপ। নেহাত প্রেমে পড়ে গেছে বলে ছাড় দিল, না হলে দেখিয়ে দিত হাউ মেনি পেডি হাউ মেনি রাইস। পুরো একদিন নিলয়ের সাথে দেখা হলো না। এদিকে প্রত্যাশা ভিতরে ভিতরে ছটফট করছে এক নজর দেখার জন্য, কিন্তু কি অজুহাতে যাবে? তাছাড়া যে অপমান করেছি, তারপর গেলে ব্যাপারটা নিজের জন্যই লজ্জাকর। তাই কারণে অকারণে নিচে যাবার জন্য ওদের বাসার সামনে দিয়ে যাচ্ছে। 4 বার ছাদেও গেছে, ফোন নাম্বারও নেই যে একটা ফোন করবে। এইটা একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। ফোন নাম্বারটা নেওয়া উচিত ছিল তার। ফেসবুকে নিলয় লিখে সার্চ দিল, শত শত নিলয় এলো, অথচ শয়তানটাকে পেল না। বারান্দায় দাঁড়িয়ে রইল যে দোকানে গেলে একটু দেখতে পাবে, কিন্তু সেটাও হলো না। শেষমেশ না পেরে লজ্জা শরম গুলে খেয়ে ওর বাসায় গেল পায়েসের বাটি ফেরত আনার অজুহাতে। আন্টি সবসময়ের মতো গল্প জুড়ে দিল, কথায় কথায় জিজ্ঞেস করলো নিলয় পায়েস খেয়েছি কিনা। আন্টি বলো খায়নি। এবার প্রত্যাশার সত্যি সত্যি খারাপ লাগতে শুরু করলো। যত দিন যাচ্ছিল প্রত্যাশার অস্থিরতা তত বেড়ে যাচ্ছিল। প্রত্যাশা নিলয়কে বোঝানোর চেষ্টা করতো যে প্রত্যাশা ওকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে বান্দা তাকে দেখলে এড়িয়ে চলে। সিঁড়ি দিয়ে নামতে গেলে যদি তাকে দেখে তাহলে হয় নিচে নেমে দাঁড়িয়ে থাকে, না হলে সোজা ঘরে চলে যায়। এই ব্যাপারটা প্রত্যাশাকেও খুব অস্বস্তিতে ফেলেছিল। প্রত্যাশা কি একটু বাড়াবাড়ি রকমের খারাপ ব্যবহার করে ফেলেছে ওর সাথে, যে ও তাকে এভাবে এড়িয়ে চলে? রোজই বিকেলে আন্টির সাথে গল্প করতে যায় ঠিকই, কিন্তু ওর সাথে প্রত্যাশার দেখা হয় না। ও ঘরের দরজা বন্ধ করে পড়াশোনা করে, নাকি ইচ্ছে করে প্রত্যাশার জন্য ঘর থেকে বের হয় না, তা প্রত্যাশা জানে না। এভাবে অনেকগুলো দিন চলে গেল। একটা সময়ে প্রত্যাশার মনে হলো সে একটু বেশি গায়ে পড়া আচরণ করছে বলে ও প্রত্যাশাকে এমন এড়িয়ে চলছে। ব্যাপারটা প্রত্যাশাকে আরও বেশি পীড়া দিচ্ছে। প্রত্যাশার অস্থিরতা ঘরের মানুষের চোখে পড়ল। বাবা ব্যস্ত মানুষ, তাই তার চোখে না পড়লেও মায়ের চোখে পড়েছে। মা একদিন জিজ্ঞেস করলো, নিলয়দের বাসায় রোজ রোজ কেন যাস প্রত্যাশা? প্রত্যাশা একটা কিছু বলে মাকে ম্যানেজ করার চেষ্টা করে, তবু মা অন্য চোখে তাকায়। ভাইয়াও জানতে চাই সে কোনো কিছু নিয়ে প্রবলেমে আছে কিনা, কিন্তু কাউকে ঠিকঠাক উত্তর দিতে পারে না প্রত্যাশা। একটা সময় মনে হয় কাউকে প্রত্যাশার মনের কথাগুলো বলা দরকার, না বলতে পারলে দম বন্ধ হয়ে মরে যাবে। তখন ছুটে গেল কলেজের বন্ধু ইলার কাছে। সব শুনে ইলা বলল, শোন প্রত্যাশা, আমার মনে হয় ওর গার্লফ্রেন্ড আছে। আরে ও তো শহরের ছেলে, একটা স্মার্ট গার্লফ্রেন্ড না থেকে পারে না। দেখ, সেই জন্য হয়তো তোকে পাত্তা দিচ্ছে না। ইলার কথাই কষ্ট লাগলেও মেনে নিতে চেষ্টা করলো প্রত্যাশা। সত্যিই তো, ওর হয়তো গার্লফ্রেন্ড আছে তাই আমায় পাত্তাই দিচ্ছে না। চেষ্টা করলাম নিলয়কে মন মস্তিষ্ক সব জায়গা থেকে ছেড়ে ফেলতে, কিন্তু সেটা আমার জন্য সম্ভব ছিল না। ভাবলাম নিলয়কে ভালোবাসার কথা বলবো। যাই হোক, কিন্তু ব্যাপারটা যত সহজ ভেবেছিল তত সহজ ছিল না। নিলয় তার সাথে ঠিকঠাক কথাই যেখানে বলে না, সেখানে ওকে কি করে নিজের ভালোবাসার কথা বলবে? এক বিকেলে আন্টির সাথে গল্প করতে করতে হঠাৎ প্রত্যাশা বলল, আন্টি, আমার একটা সাবজেক্টের কিছু ব্যাপার জানার দরকার ছিল, একটু কি নিলয় ভাইয়ের সাথে কথা বলা যাবে? আন্টি চোখ কপালে তুলে বলল, ও মা, এ কি বলছো? কেন যাবে না? যাও, নিলয় তো ঘরেই আছে। প্রত্যাশা আমতা আমতা করে বলল। আন্টি, আপনি একটু নিলয় ভাইয়াকে বলে দিলে ভালো হয়। আন্টি প্রত্যাশার কথা শুনলেন,
প্রত্যাশাকে নিয়ে নিলয়ের ঘরে গেলেন। নিলয় এক মনে কম্পিউটারে কিছু একটা দেখছিল। আন্টি গিয়ে বলল, একে নিল, প্রত্যাশার নাকি কোনো একটা সাবজেক্ট খুব সমস্যা, একটু দেখিয়ে দে না ওকে। নিলয় সরু চোখে তাকালো। আন্টি অপেক্ষা করলো না, চলে গেলেন। প্রত্যাশা তখনও সেখানে দাঁড়িয়ে রইল। এই প্রথম তার কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে। নিলয় প্রত্যাশার দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল, তুমি না বিজনেস স্টাডিজে পড়ছো, আমি কি করে তোমার প্রবলেম সলভ করে দেব? প্রত্যাশা একটা শুকনো ঢোক গিল, বুক দুরু দুরু করছে। এটা কি বলে সে জানে না। তবে ঝগড়া করা প্রত্যাশা আর এই প্রত্যাশার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আসলে আমি মিথ্যা বলেছি, আপনার সঙ্গে আমি অন্য কথা বলতে এসেছিলাম। নিলয় চোখ মুখ শক্ত করে বলল, মিথ্যে বলা আমি পছন্দ করি না। আই হেট লাইং অ্যান্ড আই লায়ার। মুহূর্তের মধ্যেই সব অনুভূতি উবে গেল প্রত্যাশার। বুক দুরু দুরু, অন্যরকম ফিলিংস সব। প্রত্যাশার চোখ পাকিয়ে বলল, আর আপনি বুঝি সত্যবাদী যুধিষ্ঠির? আমি মোটেও মিথ্যে বলি না, এমনকি প্রয়োজনেও একটা মিথ্যে বলি না। শুনুন, আমি আপনার মতন ভদ্রলোক নই। আমি খুব খারাপ, তাই কারণে অকারণে প্রচুর মিথ্যা বলি। এবার খুশি তো? নিলয় প্রত্যাশার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলো। বলল, ইয়েস আই নো। কি জানেন আপনি? তুমি খারাপ। প্রত্যাশার মেজাজ খারাপ হয়ে গেল। ইচ্ছে হলো নিজের চুল টেনে টেনে ছিঁড়ে ফেলতে। কেন সে এই ইবলিশটার জন্য মরছে? প্রত্যাশা নিজেকে ধাতস্থ করে বলল, আপনার ফেসবুক আইডিটা দিন তো, কাজ আছে। নিলয় এমন ভাব করলো যেন সে কিছুই শুনতে পেল না। প্রত্যাশা আবারও বলার পর একটা কাগজে লিখে দিয়ে নিজের কাজে মন দিল। প্রত্যাশার আজ আকাশে ওড়ার দিন। ফেসবুকে নিলয়কে যখন তখন জ্বালিয়ে মারবে এই খুশিতে নাচতে নাচতে ঘরে ফিরে এলো। ফেসবুকে লগ ইন করে নিলয়ের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে প্রোফাইল স্ক্রল করতে সব আনন্দ মাটি হয়ে গেল। প্রতিটা ছবিতে একটা কমন মেয়ে আছে। দুজনেরই বেশ হাসি খুশি ছবি প্রায় ছবিতেই। একটা ছবিতে দেখলো একটু বেশি ঘনিষ্ঠ হয়ে আছে। প্রত্যাশার মেজাজটা খারাপ হয়ে গেল। ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে কতক্ষণ মাথা চেপে বসে রইল। প্রত্যাশা 100% শিওর ছিল যে ওটা ওর গার্লফ্রেন্ড। যদিও মনে মনে এমন আশঙ্কা ছিল, তবুও এতে কেন রাগ লাগছে বুঝলো না সে। মাথাটা দপদপ করছে তার, কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না। শেষমেশ আবারও নিলয়ের প্রোফাইলে ঢুকলো। শালার বেটা ততক্ষণে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই রাগ খানিকটা কমলো। তবুও মাথা ঠান্ডা করার জন্য ভয়ঙ্কর একটা কাজ করলো প্রত্যাশা। নিলয়ের প্রোফাইল থেকে ঢংকারা মেয়েটার আইডি খুঁজে পেয়ে একটা মেসেজ দিল। চুন্নিটাকে লিখলো, আপু প্লিজ, আমার হবু হাজবেন্ডের সাথে হা হা হু হু করে ছবি তুলবেন না। এইসব আসলে ঠিক না। আমি ছোট মানুষ, আমার হৃদয়ও ছোট। আমার হৃদয় এসব একসেপ্ট করতে পারছে না। মেসেজটা লিখে মনে মনে এত শান্তি পেল যা বলে বোঝাতে পারবে না প্রত্যাশা। রুষ্ট চিত্রে আলু পটলের তরকারি দিয়ে এক থালা ভাত শেষ করে এসে লম্বা ঘুম দিল। সকালে দেখলো শাকচুনি মেসেজ দিয়েছে, লিখেছে, কে তুমি? আকপিস না ভেবেই প্রত্যাশা লিখে দিল, যার সঙ্গে আপনি প্রায় ক্লোজ হয়ে ছবি তোলেন। এই মেসেজটা লিখে নিলয়ের একটা ছবিও সেন্ড করলো। তারপর চুন্নিটাকে ব্লক করে দিল। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি খেয়ে ডাইনির মতো হাসলো। মেজাজটাও বেশ ফুরফুরে আছে প্রত্যাশার। অনেকদিন পর সেজে গুজে কলেজে গেল। বন্ধুদের সবাইকে ফুচকার ট্রিট দিল। সবাই জিজ্ঞেস করলো কিসের ট্রিট। তখন মনে মনে একটা চাপা আনন্দ অনুভব করলেও কাউকে কিছু বলতে পারলো না প্রত্যাশা। কিন্তু কলেজ থেকে ফেরার পর যে অন্য কিছু অপেক্ষা করবে সেটা বুঝে উঠতে পারেনি প্রত্যাশা বাড়ি ফিরল বিকেলের পর। ঘরে ঢুকতেই মা বললেন নিলয় নাকি তাকে দুবার খুঁজে গেছে। প্রত্যাশার হঠাৎই কেন যেন ভয় লাগতে শুরু করলো। এই ভয়টা সারাদিন ছিল না, কিন্তু যখন শুনলো নিলয় তাকে খুঁজেছে তখনই মনে হলো সামনে প্রত্যাশার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। যত সময় যেতে লাগলো ভয় তত বাড়তে লাগলো। এখন তার মনে হলো যে সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। এতটা বাড়াবাড়িও বোধহয় করা উচিত হয়নি। নিলয় তৃতীয়বার প্রত্যাশাকে ডেকে পাঠালো ছাদে। ডাকতে আন্টিকে পাঠালো।
আন্টি ডাকতে এলে মা কেমন যেন একটু তেরা চোখে তাকিয়ে দেখছিল। মায়ের অবশ্য আগে থেকেই কিছুটা সন্দেহ হয়েছিল। যাই হোক, প্রত্যাশা অবশ্য ওসব নজর দেওয়ার অবস্থায় ছিল না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে জ্বর আসার মতো অবস্থা তখন। টলমলো পায়ে এক একটা সিঁড়ি ভেঙে ছাদের দিকে যাচ্ছে। নীলয় রেলিংয়ের উপর সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। প্রত্যাশার পায়ের শব্দে একবার পিছু ফিরে তাকালো, তারপর বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। প্রত্যাশার ভয় আরও বেড়ে গেল। যদিও কথা বলছে স্বাভাবিক গলায়, তবুও প্রত্যাশার এত ভয় লাগছে। কিছু সময় থেমে থেকে প্রত্যাশার মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল, তোমার সমস্যা কি প্রত্যাশা? আমি কি তোমার ক্ষতি করেছি? প্রত্যাশা জবাব দিতে পারল না। কী বা বলবে ওকে, মাথা নিচু করে বসে রইল। নীলয় আবারও বলল, দয়া করে চুপ করে থেকো না, অ্যান্সার মি। প্রত্যাশার চোখে পানি এসে গেল। নীলয়ের গলা স্বর আগের মতো নেই, কথাগুলো রুক্ষ গলাই বলছে। তুমি আমার কি ক্ষতি করেছো জানো? ওই মেয়েটা কি সত্যি আপনার গার্লফ্রেন্ড? নীলয়ের চল শক্ত হলো, বলল, এই কথার জবাব তো আমি তোমাকে দেবই না। তুমি শুধু এটা বলো যে কেন করেছো এটা। প্রত্যাশামী বুক ভরে নিঃশ্বাস নিল। ভুল যেহেতু তাই সবটা মাথা পেতে নেবার জন্য প্রস্তুত হলো। তুমি কি আমার কথার জবাব দেবে না? আই এম সরি। নীলয় শ্লেষের সুরে বলল, তোমার সরি দিয়ে কিচ্ছু হবে না আমার। তুমি আমার বান্ধবীকে কি বলেছো তোমার আর আমার বিয়ে ঠিক হয়েছে? সিরিয়াসলি এতটা চিপ তুমি, সেটা আমি ভাবতেও পারিনি। এইসব কথা শুনে যাও চেয়ার প্রত্যাশার আর কিছু করার নেই। নিজের পক্ষে যে কিছু একটা বলবে সেটারও কোনো অপশন রাখেনি। নীলয় বলে যেতেই লাগলো, প্রথম দিন থেকে তোমার কর্মকাণ্ডগুলো আমি দেখছি। ভেবেছি প্রশ্রয় না দিলেই ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি কি করলে? আঠার মতো পিছে লেগে রইলে। আচ্ছা, আমি যে তোমাকে ইগনোর করছি এইটুকু বোঝার মতো ঘিলু তোমার মাথায় নেই? আপনাকে তো সরি বলছি, তাতে কি হবে না? পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। নীলয় তির্যক হেসে বলল, তুমি সেটাও পারবে জানি। যতটুকু চিনেছি তাতে বুঝেছি যে আত্মসম্মান নামক কোনো কিছু তোমার মধ্যে নেই। তাছাড়া তুমি যে আমার বান্ধবীকে অপমান করেছো, একবারও কি ভেবেছো যে তাকে অপমান করার যোগ্যতা তোমার আছে কি না? তোমাকে আর কি বলবো, তুমি হয়তো এর আগেও অনেক ভাড়াটিয়াদেরও পায়েস বানিয়ে খাইয়েছো, তাদের সাথেও নিশ্চয়ই। বাকিটা বলতে পারলো না, কারণ ততক্ষণে প্রত্যাশা হাপুস নয়নে কাঁদতে শুরু করেছে। প্রত্যাশা চোখ মুছে বলল, দয়া করে এই ব্যাপারটা আমার বাবার কাছে বলবেন না, আর আমি আপনার সামনে আসবো না। কথাগুলো বলে প্রত্যাশার নিচে চলে এলো। ভাগ্য ভালো ছিল যে মা আর আন্টির সামনে পড়েনি, না হলে তারও তাকে প্রশ্নবাণে জর্জরিত করে ফেলতো। প্রত্যাশা নীলয়কে ফেসবুকে ব্লক করলো। ফেসবুক থেকে যে ছবিগুলো সেভ করে রাখছিল সেগুলো ডিলিট করে দিয়েছে। নীলয়ের কথাগুলো তিক্ত হলেও সত্যি যে আত্মসম্মান খুইয়ে নীলয়ের পিছনে ছুটছিল, তাই নীলয় নামক অধ্যায়টা বাদ দেওয়ার জন্য পণ করলো। চেষ্টা করলো স্বাভাবিক হতে, নিজেকে ব্যস্ত রাখার জন্য ক্লাস না থাকলেও কলেজে গিয়ে বসে থাকতো। অনেকটা সময় লাইব্রেরিতে বই পড়ে কাটাতে লাগলো। ইদানিং কথাবার্তাও কম বলতে চেষ্টা করছে। মা ভাইয়া প্রত্যাশার এই পরিবর্তনটা লক্ষ্য করেছে। ভাইয়া একদিন ডেকে জিজ্ঞেস করলো কোনো সমস্যা আছে কি না। মোট কথা ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করেছিল যে প্রেম টেম আছে কি না। প্রত্যাশা আশ্বস্ত করে বলল যে সে ঠিক আছে। জানি না তারা কতটুকু বিশ্বাস করেছে, কিন্তু সে ঠিক থাকতে চায়। এক বিকেলে আন্টি এসে মায়ের কাছে অভিযোগ করলো প্রত্যাশা কেন আর আগের মতো তার সাথে গল্প করতে যাচ্ছে না। মা প্রত্যাশাকে ডেকে আন্টির হাতে ধরিয়ে দিল। আন্টি তার কথা ঝুড়ি নিয়ে প্রত্যাশার সামনে বসলেন। প্রত্যাশা চুপচাপ শুনতে লাগলো। আন্টি কথায় কথায় জিজ্ঞেস করলেন কেন যায় না সে, নীলে কিছু বলেছে কিনা। প্রত্যাশা এড়িয়ে যায়। হঠাৎ প্রত্যাশার মনে হলো নীলয়ের কাঠগোলাপ গাছটা ফিরিয়ে দেওয়া উচিত। আন্টিকে ফিরিয়ে দিয়ে সে অবাক গলায় বলল, তোমার কি হয়েছে প্রত্যাশা? নিলয় ওই দিন ছাদে তোমারে কিছু বলছিল, তারপর থেকে তুমি আর যাও না আমার কাছে। প্রত্যাশা হেসে বলল, না আন্টি, আসলে ওই যে বলছিলাম না কিছু সাবজেক্টে আমার দুর্বলতা আছে, সেগুলোর জন্য এক্সক্লুসিভ নোট দিয়েছে। আন্টি সরল মনে বিশ্বাস করলেন। আবার ছেলের গুণকীর্তন শুরু করলেন। প্রত্যাশা চুপচাপ শুনে গেল। আন্টির নিশ্চয়ই বলতে পেরে অনেক ভালো লাগে, তাই যতক্ষণ থাকলেন ততক্ষণ শুধু ছেলের সুনামই করলেন। যাওয়ার সময় বলে গেলেন, প্রত্যাশা শোনো,
সামনের সপ্তাহে নীলুর বন্ধুরা আসবে, এখানে নাকি ঘুরতে আসবে। প্রত্যাশা আস্তে করে বলল। আচ্ছা। আন্টি কাঠগোলাপ গাছ নিয়ে চলে গেলেন। যদিও নিতে চাইনি, প্রত্যাশা বলেছে যে আন্টি আমি নিজে ঠিকঠাক যত্ন নিতে পারি না, কাঠগোলাপ গাছের যত্ন কি করে নেব বলুন? আন্টি হাসলেন। এর পরের দিন আন্টি কাঠগোলাপ গাছ সমেত ফেরত এলেন, বলেন, নীলু বলছে এটা তোমাকে যখন দিয়েছে তখন আর ফেরত নেবে না, তাই নিয়ে এলাম। প্রত্যাশা কিছু বলল না। মা ওখানে বসা ছিল তাই কথা আর এগোয়নি। তবে মা জেরা করেছেন ঘটনা জানার জন্য। প্রত্যাশা দীর্ঘশ্বাস ফেলে মাকে বলল, আমি নিলয়কে খেপিয়েছি বলে নিলয় আমাকে কথা শুনিয়েছে। বিস্তারিত কিছু বলেনি অবশ্য। মা এরপর আর কিছু জিজ্ঞেস করেনি, শুধু বলেছে, কথা বলিস না তো ওই ছেলের সাথে, পড়াশোনা ভালো বলে একটু বেশিই দেমাগ। দেখিস না সেদিন কিভাবে তোর বাবাকে নালিশ করলো। প্রত্যাশা শুধু হাসলো, মনে মনে বলল, মা তোমার মেয়ে কি করেছে সেটা জানলে আর এই কথাগুলো বলতে পারতে না। 2-3 দিন পরের ঘটনা। প্রত্যাশা বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হবার পরপর বৃষ্টি শুরু হলো। এমন একটা জায়গায় বৃষ্টি শুরু হলো যেখানে রিক্সা পাওয়া মুশকিল। ভেজার ভয়ে দৌড়ে দোকানের চাউনিতে যাবার সময় জুতোটা গেল ছিঁড়ে। ছেঁড়া জুতো পরে হাঁটতে গিয়ে বেকায়দায় পা কেটে গেল। এদিকে ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে। এই অবস্থায় কলেজে যাওয়াও সম্ভব না। বাসায় ফেরার সিদ্ধান্ত নিল মনে মনে, কিন্তু বাসায় ফিরতে হলেও রিক্সা নিতে হবে, তাই অপেক্ষা করছিল। হঠাৎ দেখে একটা রিক্সা এসে থামলো। নিলয় সেই রিক্সা থেকে নেমে প্রত্যাশাকে বলল, প্রত্যাশা বাসায় যাবে, তাহলে রিকশায় উঠে পড়ো। ইটস ওকে, আমি ম্যানেজ করতে পারবো। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি সহজে থামবে বলে মনে হয় না। ঠিক আমার সমস্যা নেই এভাবে দাঁড়িয়ে থাকতে। নীলের প্রত্যাশার পায়ের দিকে তাকালো। আঙ্গুল থেকে এখনো চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সেটা দেখে বলল, আছে, তুমি একাই রিকশায় যাও, আমি তোমার সাথে যাব না। আমি বাসায় যাব না, কলেজে যাব। এই বলেই বৃষ্টির মধ্যেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করলো। নীলয় সম্ভবত পলকহীন চোখে প্রত্যাশার দিকে তাকিয়েছিল। বৃষ্টিতে ভিজে পায়ে ব্যথা নিয়ে প্রত্যাশা যখন বাসায় ফিরল, তখন দেখলো নীলয় মাত্র বাসার গেটে নেমেছে। তাকে দেখে বিস্মিত চোখে একবার তাকালো। প্রত্যাশা সেই দৃষ্টি উপেক্ষা করে খুঁড়িয়ে খুঁড়িয়ে উপরে উঠল। পিছনে নীলয় তাকিয়েছিল হয়তো। প্রত্যাশা একবারও পিছু ফিরে দেখলো না। পায়ে ব্যথা নিয়ে নাজেহাল অবস্থায় কাটলো কয়েকটা দিন। অসময়ে বৃষ্টি পানি গায়ে লাগায় জ্বর ভাবও হয়েছে, তাই বাসা থেকে একদম বের হলো না প্রত্যাশা। আন্টি এলেন খোঁজ নিতে। সব সময়ের মতো গল্প করে আবারও চলে গেলেন। 2-3 দিন পর আন্টি এক বিকেলে হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, এই প্রত্যাশা, এখন তুমি কেমন আছো? জি আন্টি, ভালো। শোনো, রাতে কিন্তু তুমি আমাদের বাসায় খাবে। নীলুর বন্ধুরা এসেছে, ওদের জন্য টুকটাক রান্না বান্না করবো, বুঝলে? তুমি এসো। সেই বৃষ্টির দিনের পর নিলয়ের সাথে প্রত্যাশার আর দেখা হয়নি। ভেতরে ভেতরে চাপা কষ্ট থাকলেও সেটাকে সয়ে নিতে চেষ্টা করেছে সে। আন্টিকে এড়িয়ে যেতে বলল, না আন্টি, আমার তো শরীরটা তেমন ভালো নেই, আমাকে বাদ দিন। কিন্তু আন্টি নাছোড়বান্দা, সে কিছুতেই ছাড়বে না। বিকেলে অনেকবার বলে চলে গেল। প্রত্যাশা সিদ্ধান্ত নিল ঘুমের ভান করে থাকবে, তবু নিলয়ের সামনে যাবে না। কিন্তু সেটা সম্ভব হলো না। আন্টি জোর করে তাকে নিয়ে গেল। ঢাকা থেকে নিলয়ের 3 জন ছেলে বন্ধু আর 2 জন মেয়ে বন্ধু এসেছে। টেবিলে খেতে যখন বসলো, তখন ওরা প্রত্যেকে প্রত্যাশার সাথে হাই হ্যালো বিনিময় করলো। তখন প্রত্যাশা মেয়ে দুটিকে ভালো করে দেখলো। কি সুন্দর সেজেগুজে আছে। চুলগুলো রিবন্ডিং করে কাঁধ পর্যন্ত ছাটা, হাতের ড্রেসের সাথে ম্যাচিং করে নেল পালিশ লাগানো। ড্রেসিং সেন্সও কি ভালো। সবচেয়ে যে জিনিসটা আকর্ষণীয় সেটা হলো কথা বলার স্টাইল। প্রত্যাশা কোনোদিনও এমন হতে পারবে না। মফস্বলে থাকার কারণে কথা বলার ধরনও একটা আঞ্চলিক টান আসে। এরকম বই পুস্তকের মতো শুদ্ধ ভাষায় কোনোদিনও কথা বলতে পারবে না। প্রত্যাশা ভালো করে খেয়াল করে দেখলো যে এই দুটি মেয়ের মধ্যে ওই মেয়েটা নেই। হয়তো গার্লফ্রেন্ড বলেই মেয়েটাকে বন্ধুদের মাঝে আনেনি। হঠাৎ প্রত্যাশার কী যে হলো কে জানে। চোখ দিয়ে টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়তে লাগলো। আন্টি প্লেটে যে খাবারগুলো দিয়েছে সেগুলো তেমনই পড়ে রয়েছে। একটা খাবারও প্রত্যাশার গলা দিয়ে নামলো না। নিলয় বন্ধুদের সঙ্গে ব্যস্ত বলে হয়তো
প্রত্যাশার দিকে খেয়াল করলো না। প্রত্যাশা উঠে হাত ধুতে গেলে আন্টি অবাক গলায় বলল, এ কি প্রত্যাশা, তুমি তো কিছু খেলেই না। ভালো লাগছিল না আন্টি। আন্টি প্রত্যাশার ভেজা চোখ দেখে আটকে ওঠা গলায় জিজ্ঞেস করলো। কি হয়েছে তোমার? প্রত্যাশা হেসে বলল। আমার শরীরটা ভালো নেই আন্টি, আমি বাসায় যাই। নিলয় মায়ের উদ্দেশ্যে বলল। কোনো সমস্যা? আন্টি মন খারাপ করা গলায় বলল। দেখো না, মেয়েটার শরীরটা ভালো নেই, তাই কিছু খেতে পারলো না। নিলয় প্রত্যাশার দিকে তাকালো। কয়েক সেকেন্ডের জন্য চোখাচোখি হলো। গভীর চোখে প্রত্যাশার দিকে তাকিয়েছিল। ওই কয়েক সেকেন্ডের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতন না। প্রত্যাশা স্বাভাবিকভাবে নিলয়ের পাশ কাটিয়ে চলে এলো। দরজার কাছাকাছি যখন আসছিল তখন শুনল টেবিলে থেমে থাকা আড্ডাটা আবার জমে উঠেছে। ঘরে এসে বিছানায় শুয়ে শুয়ে একটা কথাই ভাবতে লাগলো প্রত্যাশা। আমি এত বোকা কেন? আমার দেখা জীবন আর নিলয়ের দেখা জীবনের মধ্যে আকাশ পাতাল তফাত। আমার কাছে জীবনের আনন্দ মানে ফুচকার প্লেট হাতে নিয়ে তেঁতুলের টকটা মুখে দিয়ে তৃপ্তিতে চোখ বন্ধ করে ফেলা, কিন্তু নিলয়ের তো আর সেটা না। তার জগৎ আলাদা, জীবন দেখার ধরনও যেমন আলাদা, তেমনি জীবনের আনন্দও আলাদা। আমার মস্ত বড় ভুল ছিল নিলয়ের প্রেমে পড়াটা। প্রত্যাশার দিনগুলো কোনোভাবে কেটে যায়। হুটহাট সিঁড়িতে নামার সময় কিংবা রাস্তাঘাটে নিলয়ের সাথে দেখা হয়ে যায়। কথাবার্তায় তো দূরে থাক, চোখাচোখিও তেমন হয় না। তাছাড়া সামনে পরীক্ষা, তাই কিছু সময় পড়াশোনার মধ্যে কাটে। পড়াশোনায় কখনো সিরিয়াস ছিল না বটে, তবে একটু আধটু সিরিয়াস হতে দেখে মা আর ভাইও বেশ অবাক। আর প্রত্যাশা কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকলে ভালো থাকবে ভেবে একটু আধটু পড়ছে। পরীক্ষা অতি সন্নিকটে বলে বিকেলে ম্যাথ কোচিংয়ে যায়। একদিন বিকেলে ছাতা নিতে মনে না থাকে, বৃষ্টিতে আটকে গেল। ভাইও অফিসের কাজে ঢাকা গিয়েছে, তাই বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, তবুও বৃষ্টি থামার লক্ষ্য নেই। এদিকে মা চিন্তায় অস্থির। একটু পর পর ফোন করেন। কিছুক্ষণ পর দেখলো নিলয় রিক্সা নিয়ে এসেছে। রিক্সায় আসা সত্ত্বেও ভিজে গেছে। রিক্সা থেকে নেমে বলল, আঙ্কেল পাঠিয়েছে তোমাকে নেয়ার জন্য, তাড়াতাড়ি চলো। প্রত্যাশা বিনা বাক্য ব্যয়ে রিকশায় উঠল। অহেতুক তর্ক কিংবা জেদ করে লাভ নেই, তাই রিকশায় উঠে গেল। এর আগে যেদিন রিক্সায় বসেছিল সেদিন ইচ্ছে করে নিলয়কে খেপানোর জন্য গায়ে গা লাগিয়ে বসেছিল, আর আজ ইচ্ছে করেই দূরত্ব বজায় রেখেছে। প্রত্যাশা একটু দূরে সরে বসায় বৃষ্টির পানি গায়ে লাগছিল। নিলয় বলল, আর একটু ভিতরে চেপে বসো, না হলে তো ভিজে যাবে একদম। প্রত্যাশা সে কথায় কোনো জবাবও দিল না, আর ভিতরে চেপেও বসলো না। বৃষ্টি তখন প্রায় থেমে এসেছে, তাই নিলয় আর জোর করলো না। কিছু সময় পর নিলয় বলল, প্রত্যাশা, আমি জানি যে তুমি আমার উপর রেগে আছো। আসলে রাগটা স্বাভাবিক, কিন্তু আমার সমস্যা হলো আমি অল্পে রাগি না ঠিকই, কিন্তু যখন রেগে যাই তখন হিতাহিত জ্ঞান বুদ্ধি লোপ পাই। তাই আমার ওই দিনের কথাগুলোর জন্য এক্সট্রিমলি সরি। প্রত্যাশা কোনো উত্তর দিল না। রিক্সা চলছে তার গতিতে। ঘুটঘুটে অন্ধকারে মেঘলা বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টি। প্রত্যাশা আর নিলয় দুজনে চুপ করে আছে। হঠাৎ নিলয় রিক্সাওয়ালাকে বলল, মামা, রিক্সা থামান তো। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে রিক্সাওয়ালাকে বলল। ওকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েন। প্রত্যাশা কিছু বলতে গিয়েও বলতে পারল না। নিলয় সেদিন রাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছিল এবং পরবর্তী কয়েকদিন তীব্র জ্বরে ভুগেছে, কিন্তু একবারের জন্য প্রত্যাশা ওকে দেখতে যায়নি। তবে মায়ের কাছ থেকে খবর পেয়েছে। প্রত্যাশার অবস্থা হলো এমন যে তারে দেখতেও পারে না, আবার তারে ছাড়া বাঁচিও না। কাছাকাছি যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা সইতে হবে। তাই ভাবলাম দূরে চলে যাবে প্রত্যাশা। বাবা মা অনেক দিন আগেই চেয়েছিল বিয়ে দিতে, কিন্তু প্রত্যাশা রাজি ছিল না বলে ব্যাপারটা আর এগোয়নি। তাই এবার নিজে রাজি হয়ে গেল। মা বাবা অবাক হলেও মনে মনে বেশ খুশি হয়েছিল। প্রত্যাশা শুধু বলেছিল যে যা করার পরীক্ষার পর করবে, তার আগে না। বাবা মা মেনে নিয়েছেন। ভাইয়া যাও একটু আপত্তি করেছিল, বাবা মা বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করে নিয়েছে। বারান্দায় রাখা কাঠগোলাপ গাছটা এখনও আছে। প্রত্যাশা ভেবে রেখেছে বিদায়ের আগে নিলয়কে দিয়ে বলবে, এটা দিয়েই তো আমাদের গল্প শুরু হয়েছিল, তাই এটা দিয়ে না হয় শেষ হোক। প্রত্যাশার হঠাৎ বিয়ের খবরে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই খুব অবাক হলো। নিলয়ের মা তো বিশ্বাসই করছে না যে প্রত্যাশার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে।
প্রত্যাশার অবশ্য তাতে কোনো ভাবান্তর নেই, সে শুধু নিলয়কে ভুলতে চায়। একদিন কোচিং ক্লাস শেষে আসার পথে ছোট রাস্তার মোড়ে নিলয়ের সাথে দেখা হলো প্রত্যাশার। একটা মোবাইল সার্ভিসিংয়ের দোকানে বসেছিল। প্রত্যাশাকে দেখে বেরিয়ে এসে বলল। প্রত্যাশা শোনো। প্রত্যাশা দাঁড়িয়ে গেল, নিলয়ের চোখে চোখ রাখলো না। নিলয় বলল, তোমার সাথে আমার কথা আছে। বলুন। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। কিছুটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল প্রত্যাশা। নিলয় কি বলতে চাইছে? প্রত্যাশার বিয়ে ঠিক হয়েছে এই খবরটা অন্যদের সাথে ওর সাথে তো পাওয়ার কথা, তাহলে কি ওই ব্যাপারে কিছু বলতে চাইছে? তারা দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। বিকেলের আলো তখন মরে এসেছে। কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে। বেশ কিছুক্ষণ হাঁটার পরেও নিলয় কিছু বলছে না। প্রত্যাশা জিজ্ঞেস করলো, আপনি কি যেন বলবেন বলছিলেন? নিলয় সে কথার জবাব না দিয়ে বলল। ফুচকা খাবে? প্রত্যাশা বিস্মিত হলো, বিস্ময় ভাব কাটিয়ে পড়ল। না। নিলয় প্রত্যাশার দিকে তাকিয়ে বলল, আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। তুমি না খেলে আমার পাশে বসে থেকো। এর আগে একদিন আমি বসেছিলাম না, আজ তুমি থাকবে। ফুচকা অর্ডার দিয়ে নিলয় এসে প্রত্যাশার পাশের চেয়ারটাতে বসলো। প্রত্যাশা আবারও বলল, আপনি যেন কি বলবেন? নিলয় এবারও জবাব দিল না, ফোন স্ক্রল করতে লাগলো। প্রত্যাশার এবার খুব মেজাজ খারাপ হলো। সন্ধ্যার আগে তাকে বাড়ি ফিরতে হবে, অথচ ব্যাটার হাবভাব কেমন গা ছাড়া। ফুচকা এসে গেছে। প্রত্যাশা খাবো না বলেছে বলে তার জন্য আরও অর্ডার করেনি। চূড়ান্ত রকম অভদ্র ছেলে। যাই হোক, তাতে প্রত্যাশার কি আসে যায়? ওর কাছে ভদ্রতা এক্সপেক্ট করাও বোকামি। প্রত্যাশা যার সাথে অভদ্র হয়েছে সে তো তার সাথে অভদ্র হবেই, এটাই তো হওয়ার ছিল। নীলের ফুচকার প্লেট হাতে নিয়ে বসে রইল। প্রত্যাশা ঘড়িতে সময় দেখে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। প্রত্যাশার এই কথা শুনে নিলয় একটা ফুচকা মুখে দিল। মুখে দেওয়ার সাথে সাথেই মুখের রং পরিবর্তন হয়ে গেল। অতি অখাদ্য মুখে তুলে মুখের রং যেমন পাল্টায় তেমন পাল্টেছে। একটা ফুচকা কোনো মতে গিলে প্লেটটা রেখে টিস্যু দিয়ে মুখ মুছে প্রত্যাশার দিকে তাকিয়ে বলল, লন্ডনের একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, ওরা পজিটিভ রেসপন্ড করেছে। কথাটা শুনেই প্রত্যাশার গলায় কান্নার দলা পাকালো। কোনো মতে নিজেকে সামলে বলল, কংগ্রাচুলেশন। নীলয় প্রত্যাশার দিকে গভীর চোখে তাকালো। তখন সন্ধ্যাবেলা। প্রত্যাশার জীবনে এমন কোনো সন্ধ্যা এর আগে আসেনি, হয়তো কোনো দিন আসবেও না। প্রত্যাশা মনে মনে বলল। আল্লাহ এই সময়টাকে কি থামিয়ে দিতে পারে না? প্রত্যাশা চোখ নামিয়ে নিল। নিলয় ফিসফিস করে বলল। তোমাকে অভিনন্দন। প্রত্যাশা জবাব দিল না। চোখের কোণে জল জমে গেছে। প্রাণপণে চেষ্টা করলো সেটা আড়াল করতে। নিলয় আবারও বলল। শুনলাম তোমার হবুয়ার নাকি অনেক বড়লোক। প্রত্যাশা চুপ করে থাকলো। তোমার জন্য ভালো হলো, তুমি তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছো। ইস্টাবলিশ ছেলে ছাড়া বিয়ে করলে তোমার অনেক কষ্ট হবে। এই কথাটা প্রত্যাশাকে বেশ আঘাত করলো। ইনডাইরেক্টলি বুঝিয়ে দেওয়া যে আই এম নাথিং। প্রত্যাশা উঠে দাঁড়িয়ে বলল। আমি যাচ্ছি। আর একটা কথা, রোজি ইজ নট মাই গার্লফ্রেন্ড, শি ইজ অনলি মাই ফ্রেন্ড। প্রত্যাশা নিলয়ের দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলল। হোয়াট এভার, নাও আই হ্যাভ নো ইন্টারেস্ট। কথাটা বলে এক মুহূর্ত অপেক্ষা করলো না প্রত্যাশা। এই নিলয়কে প্রত্যাশা ঠিক বুঝতে পারছে না। ও প্রত্যাশাকে পছন্দ করে না বলেই জানতো, তাহলে এত ব্যাখ্যা? বিদেশে যাওয়ার এসব কেন শোনাচ্ছে? বাই এনি চান্স ও কি প্রত্যাশাকে পছন্দ করতে শুরু করেছে? না, সেটা হলে খোঁচা মেরে বলতো না যে সে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে বলে এস্টাবলিশড পয়সাওয়ালা ছেলে বিয়ে করছে। মানুষ ভাবে একরকম, কিন্তু তার সাথে ঘটে আরেক রকম। প্রত্যাশার জীবনটাও এক মুহূর্তে বদলে গেল। নীলার কথায় সেদিন এত খারাপ লাগলো যে প্রত্যাশা অনেকক্ষণ কেঁদেছিল। সেটা খেয়াল করেছিল ভাইয়া। ভাইয়ের সাথে প্রত্যাশার বয়সের অনেক বেশি ডিস্টেন্স ছিল বলেই সে প্রত্যাশাকে বাবা মার মতো স্নেহ করত। তাদের সম্পর্ক মোটো বন্ধুর মতো ছিল না, কিন্তু ভাইয়া সেদিন প্রথম প্রত্যাশার সাথে বন্ধুর মতো আচরণ করেছিল। প্রত্যাশাকে কাঁদতে দেখে ভাইয়া প্রথমে যে কথাটা জিজ্ঞেস করলো সেটা হলো, ছেলেটা কে প্রত্যাশা?
প্রত্যাশা নিজেকে সামলাতে পারল না, ভাইয়াকে জড়িয়ে ধরে হাপুস নয়নে কাঁদতে লাগলো। ভাইয়া পরম আদরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমাকে সবটা খুলে বলো প্লিজ, আমি তোকে অবশ্যই হেল্প করব। বাবা মাকে যে করে হোক ম্যানেজ করবই। প্রত্যাশা নিজেকে সামলে বলল, সেটা সম্ভব না ভাইয়া, কারণ ব্যাপারটা শুধু একতরফা। ছেলেটার নাম তো বল। নিলয়। আমিও আন্দাজ করেছিলাম, কিন্তু সমস্যাটা কোথায়? তারপর প্রত্যাশা নিলয়ের সব ব্যাপার খুলে বলল। সব শুনে ভাইয়া বলল। নিলয়ের উপর জেদ করে তুই বিয়ে করতে চাইছিস? প্রত্যাশা মাথা নেড়ে হ্যাঁ বলল। ভাইয়া বলল, তুই কি পাগল? আমি নিলয়কে ভুলতে চেষ্টা করছি ভাইয়া, কিন্তু কাছাকাছি থেকে সেটা সম্ভব না। তাই বলে বিয়ে করতে হবে? বিয়েটা কি পুতুল খেলা? তুই এত গাধা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা ফোঁটা বুদ্ধিও বাড়েনি তোর। তাছাড়া আর কি করব? অনেক কিছু করার ছিল। নিলয় যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে, তাই কিছু একটা করে দেখিয়ে তো দিতে পারতিস। প্রত্যাশা ভাইয়ের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল। ভাইয়া বলল, এসব বিয়ে বিয়ে খেলা একদম বন্ধ কর। তুই ঢাকায় যাবি, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে হোস্টেলে থেকে পড়াশোনা শুরু করবি। কিন্তু আমার তো 1 বছর নষ্ট হয়ে যাবে। হলে হবে। 1 বছর নষ্ট করে যদি সারা জীবন ভালো থাকা যায়, তাহলে নষ্ট করবি 1 বছর। প্রত্যাশার কাছে ভাইয়ের কথাগুলো এত ভালো লাগলো, খুশিতে প্রত্যাশা কেঁদে ফেলল। ভাইয়া মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না, মানুষ চাইলে সব পারে, তুইও পারবি। সেনাগণ্ডির বাইরে গেলে অনেক মানুষের সাথে দেখা হবে, হয়তো নিলয়ের চেয়েও ভালো কাউকে পাবি। অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল প্রত্যাশা। নিলয়ের চেয়ে ভালো কাউকে পেলেও নিলয়কে তো আর পাবো না। ভাইয়া বাবা মাকে ম্যানেজ করলো। একমাত্র মেয়েকে বাবা মা দূরে পাঠাতে কোনোভাবেই রাজি না, তবুও ভাইয়ের যুক্তির কাছে হার মানলেন। প্রত্যাশাও মাকে বলল, মা, জীবনকে একবার আমি সুযোগ দিতে চাই। যদি হেরে যাই তবে তোমাদের কাছেই ফিরবো। তোমরা যা করতে বলবে তাই করব। অবশেষে মা বাবা রাজি হলেন। ভাইয়া প্রাইভেট হোস্টেলে সিট বুকিং, ইউনিভার্সিটির ভর্তি ফর্ম সব কিছু তাড়াতাড়ি করে ফেলল। হাতে সময় খুব কম, তাই টুকটাক গোছগাছ চলছে। ততদিনে সবাই জেনে গেছে যে প্রত্যাশার বিয়ে ক্যান্সেল। একদিন ঘটা করে কলেজ থেকে বিদায় নিয়ে এলো প্রত্যাশা। বেফাস কথা বলা অভদ্র প্রত্যাশার যে এত বন্ধু বান্ধব আছে সেটা এতদিনে টের পেল সে। সবাইকে ভীষণ মন খারাপ করেছে প্রত্যাশা চলে যাবে বলে। প্রত্যাশারও ভীষণ খারাপ লাগছে চেনা গণ্ডি ছেড়ে দূরে যেতে, তবুও কিছু করার তো নেই। যাবার আগের দিন আন্টির সাথে দেখা করতে গেল প্রত্যাশা। হরবড় করে কথা বলা আন্টির মন খারাপ করা গলায় বলল, তোমার কথা যে আমার বড্ড মনে পড়ে প্রত্যাশা। প্রত্যাশা দু চোখ ভর্তি জল নিয়ে বলল, আন্টি, আমি রোজ আপনাকে ভিডিও কল দিয়ে বকবক করব। আন্টি বাচ্চাদের মতো শব্দ করে কেঁদে ফেলল। অথচ এই মানুষটার সাথে মোটে কয়েক মাসের পরিচয় প্রত্যাশার। প্রত্যাশা আন্টিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ছুটি পেলেই চলে আসবো তো আন্টি। আন্টি বলল, নীলুটাও চলে যাবে। ছেলে মেয়েগুলো দূরে গেলে ভালো লাগে বলো। প্রত্যাশা আর কিছু বলল না। নীলয়ের সাথে দেখা করতে যখন গেল তখন নীলয় বারান্দার গাছে পানি দিচ্ছিল। প্রত্যাশা কাঠগোলাপ গাছটা নীলয়কে দিয়ে বলল, এই যে নিন, আমি তো আর থাকছি না, কে যত্ন নিবে? তার চেয়ে আপনার জিনিস আপনার কাছেই থাকুক। নীলয় প্রত্যাশার দিকে না তাকিয়েই বলল, উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আপনার যাবার কি খবর? নীলয় এর প্রশ্নের উত্তর দিতে সময় নিল। প্রত্যাশার কাছাকাছি এসে চোখে চোখ রেখে বলল, আমি চলে গেলে খুশি হবে খুব। আমার খুশিতে কি যায় আসে? আমি নিজেই তো থাকছি না। নীলয় কোনো কথা বলল না। প্রত্যাশাও নীলয়ের চোখের দিকে অপলক তাকিয়ে রইল। আবার কবে দেখবে কে জানে। নীলয় কাঠগোলাপ গাছের দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল, আমি একবার কাউকে কোনো জিনিস দিলে তা আর ফেরত নেই না, এটাই আমার ক্যারেক্টার। প্রত্যাশা হেসে ফেল। হাসি থামিয়ে বলল, আমার আবার স্বভাব হলো সবার কাছ থেকে সব কেড়ে নেবার। আমাদের বাসায় এর আগে যারা এসেছে তাদের কাছ থেকেই আমি কিছু না কিছু এমনি করে কেড়ে নিয়েছি, আবার পরে ফেরতও দিয়ে দিয়েছি। এটা হলো আমার ক্যারেক্টার। নীলয় প্রত্যাশার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, হঠাৎ ঢাকা যাচ্ছ যে? পড়াশোনাটা এবার সিরিয়াসলি নেব ভাবছি। লাইফের সব কিছু তো হেলা ফেলায়
খুইয়েছি, তাই ভাবলাম সুযোগ আর সময় যেহেতু আছে একটাবার চেষ্টা করে দেখি। নিলয় ঠোঁট উল্টে ভ্রূ নাচিয়ে বলল, গুড ডিসিশন। তা হঠাৎই বোধোদয়? এই প্রশ্নের উত্তর কি জানাটা খুব জরুরি? অবশ্যই না। আপনি পারলে আমায় ক্ষমা করে দিবেন। নিলয় চমকে উঠে প্রত্যাশার দিকে তাকালো, তারপর বিচিত্র ভঙ্গিতে হাসলো। এই হাসির অর্থ প্রত্যাশা বুঝলো না, তবে নিলয়ের হাসি মুখ প্রত্যাশা মন্ত্রমুগ্ধের মতো দেখলো। প্রত্যাশার সব কিছু এলোমেলো লাগছে। নিলয়ের সামনে বেশিক্ষণ থাকা যাবে না। প্রত্যাশা নিলয়কে বলল, আমি আজ আসি। অ্যাগেইন উইশ ইউ বেস্ট অফ লাক। সেম টু ইউ। এই ছিল নিলয়ের সাথে প্রত্যাশার শেষ দেখা। পরদিন সকালে কাঁদতে কাঁদতে প্রত্যাশা শহর ছেড়েছিল। কাঠগোলাপ গাছটা নিলয়ের বাসাতেই রয়ে গেছে। প্রত্যাশার আর আনা হয়নি। একবার মনে হয়েছে নিয়ে আসি, স্মৃতি হিসাবে থেকে যাবে। তারপর মনে হলো কি দরকার, মানুষটা যেহেতু কাছে কেউ না, তখন কি দরকার তার স্মৃতি জমিয়ে রাখা। নতুন শহরে প্রত্যাশার ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে। যেখানে আজীবন 9টা 10টা পর্যন্ত ঘুমিয়ে প্রায় ক্লাস মিস করেছে, সেখানে প্রত্যাশার ঘুম ভাঙে ভোর 6টায়। প্রত্যাশার 2 রুমমেট দিবা আর আশার সাথে ইতিমধ্যে ভালো একটা সম্পর্কে গড়ে উঠেছে। ইউনিভার্সিটিতে ক্লাসও করছে রেগুলার। বাবা ভাইয়া নিয়ম করে দেখতে আসেন। মা চাইছিলেন ঢাকায় এসে প্রত্যাশার সঙ্গে থাকবেন, কিন্তু প্রত্যাশা সেটা চাইল না। নিজের জগৎটা একা একা একটু সাজাই। জাদু শহরে প্রত্যাশা অল্প দিনের মধ্যেই অভ্যস্ত হয়ে গেল। মোটামুটি অনেকগুলো বন্ধু জুটে গেছে। সকালে উঠে ব্রেকফাস্ট করে ইউনিভার্সিটিতে যায়, লাইব্রেরিতে যায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়, হোস্টেলে ফিরে পড়াশোনা করে। এর বাইরে আরেকটা কাজ করে, সেটা হলো নিলয়ের টাইমলাইনটা রোজ একবার করে ঘুরে আসে। প্রত্যাশার অ্যাকাউন্ট থেকে ব্লক দেওয়া বলে ফেক অ্যাকাউন্ট থেকে দেখে। মাস 2 পরের ঘটনা। এক সকালে প্রত্যাশাকে খবর দেওয়া হলো যে একজন প্রত্যাশার সঙ্গে দেখা করতে এসেছে। বাবা কিংবা ভাইয়া প্রতি সপ্তাহে প্রত্যাশার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সেটা প্রত্যাশাকে ফোন করে জানায়। তাই প্রত্যাশা একটু অবাক হলো, কে আসতে পারে। মোটামুটি রেডি হয়ে নিচে নামলো প্রত্যাশা, কিন্তু নিচে প্রত্যাশার জন্য যে চমক অপেক্ষা করছিল সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নিলয় দাঁড়িয়ে আছে গেটের সামনে, একটা চকলেট কালারের শার্ট পরা, চুলে জেল দেওয়া, খোঁচা খোঁচা দাড়িতে নিলয়কে দেখে আনন্দে বুক কেঁপে উঠল প্রত্যাশার। প্রত্যাশা বিস্মিত গলায় জিজ্ঞেস করলো, আপনি? নিলয় হাসলো। মাতাল করা এই হাসি প্রত্যাশা প্রথম দেখলো। নিলয় বলল, তোমার কাছে বিদায় নিতে এলাম, কাল দেশ ছাড়ছি তো। শুধুমাত্র এই কথাতেই প্রত্যাশার চোখে পানি এসে গেল। এর কোনো মানে হয়? যাকে ভুলে যাবার জন্য এত কিছু, তার জন্য এখনো অল্পতেই চোখে পানি এসে যাচ্ছে। নীলাই বলল, চলো কোথাও ঘুরে আসি। প্রত্যাশার বলতে চাইলো যে আমার ক্লাস আছে, কিন্তু বলতে পারলো না। নীলয়ের পিছু পিছু হাঁটতে লাগলো। রিকশায় পাশাপাশি দুজন বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। প্রত্যাশা একটু দূরে সরে বসলো যেন নীলয়ের গায়ে গা না লেগে যায়। নীলয় সেটা দেখে রিকশাওয়ালার উদ্দেশ্যে বলল, মামা আপনার রিক্সাটা একটু ছোট হয়ে গেছে। আপনার রিক্সাটা প্রেমিক প্রেমিকাদের জন্য, আম জনতাদের জন্য না। এরপর থেকে রিক্সায় শুধু প্রেমিক প্রেমিকা ওঠাবেন। প্রত্যাশা আর চোখে নিলয়ের দিকে তাকালো। নিলয় নির্লিপ্ত ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছে। একটা জায়গায় রিকশা থামিয়ে বলল, আসো, আজ তোমাকে দুনিয়ার বেস্ট ফুচকা খাওয়াবো। প্রত্যাশা একটু হাসার চেষ্টা করলো। প্রত্যাশা সরাসরি নিলয়ের দিকে তাকাতে পারছে না, তাই সবসময় নিচের দিকে তাকিয়ে থাকছে। কখন যেন আবার তার চোখের জল দেখে ফেলে। ফুচকার অর্ডার দিয়ে প্রত্যাশাকে বলল। প্রত্যাশা বিড়বিড় করে বলল, তোমার দিনকাল কেমন চলছে? ভালো। বাহ, তোমাকে সিরিয়াস হতে দেখে ভালো লাগছে। নিলয় স্পষ্ট শুনতে পেল না, তাই বলল, কিছু বললে? না। কিছু একটা তো নিশ্চয়ই বিড়বিড় করছিলে। হ্যাঁ, বলেছি যে সিরিয়াস, পড়াশোনা করছি যেন স্টাবলিশ জামাই পাই। নিলয় হো হো করে হাসলো, বলল, বাহ, তুমি তো বেশ জ্ঞানী। মানে ভবিষ্যতের ভাবনাই তো জ্ঞানীর কাজ, তাই না? প্রত্যাশা জবাব দিল না। ফুচকার প্লেট এসে গেছে। নিলয় নিজের জন্য ফুচকার অর্ডার করেছে। প্রত্যাশা বলল, আপনি না ফুচকা খান না? নিলয় ফিসফিস করে বলল। ফুচকা এখন আমার প্রিয় হয়ে গেছে। প্রত্যাশা অবাক চোখে নিলয়কে দেখতে লাগলো। নিলয় ফুচকা মুখে দিচ্ছে, প্রত্যাশা যে তাকিয়ে দেখছে
সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ফুচকা শেষ করে বলল, বিলটা তুমি দিয়ে দাও। এর আগে আমি একদিন খাইয়েছিলাম না, সেটা শোধ করে দাও, তাহলে আর ঋণ থাকবে না। প্রত্যাশা দীর্ঘশ্বাস ফেল। বেটা শেষ সময়টাতেও তাকে জ্বালিয়ে যাবে। এরপর গেল আইসক্রিম খেতে। আগে একদিন প্রত্যাশাকে আইসক্রিম খাইয়েছিল, তারপর আবারও রিকশায় উঠল। রিকশায় উঠে নিলয় আবারও গম্ভীর হয়ে গেল। হাব ভাব দেখে মনে হলো যে মেরে ধরে জোর করে রিকশায় বসানো হয়েছে। গেটের সামনে প্রত্যাশাকে নামিয়ে দিয়ে বলল, ভালো থেকো। প্রত্যাশা কিছু বলতে পারল না। কান্নার দমকে গলা দিয়ে একটা শব্দও বের হলো না। শয়তানটা কি একবারও বলতে পারতো না, প্রত্যাশা আমি তোমাকে পচে পচে কথা শুনিয়েছি ঠিকই, কিন্তু আমি তোমায় ভালোবাসি, তাই তো ছুটে এলাম। এই কথাগুলো বললে আমি কি ওকে ক্ষমা করে দিতাম? নিশ্চয়ই দিতাম। ভালোবাসার চেয়ে বড় কিছু পৃথিবীতে আছে? এইটুকু ক্ষমা তো করাই যেত, কিন্তু শয়তানটা তো কিছুই বললই না। এত খারাপ একটা মানুষ। প্রত্যাশা আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলল, হে আল্লাহ, আমি এই পৃথিবীর সবচেয়ে শয়তান ছেলেটাকে ভালোবেসে ফেলেছি। এখন এই পাপীকে ক্ষমা করে তার মন থেকে শয়তানটাকে ভুলিয়ে দাও। নিলয় চলে গেল। প্রত্যাশা কয়েকটা দিন কিভাবে গেল সেটা ভাষায় প্রকাশ করতে পারছে না। খেতে ভালো লাগে না, ঘুমোতে ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। কয়েকদিন এমন হলেও প্রাইভেট ইউনিভার্সিটির পড়ার চাপে সিধা হয়ে গেল। আবারও শুরু হলো শহরের যান্ত্রিক জীবনের ছোটাছুটি। একদিন ব্যাগে একটা কাগজ খুঁজতে গিয়ে দুমড়ে মুছে যাওয়া একটা কাগজ পেল। ঝুড়িতে ফেলে দেওয়ার জন্য রেখে দিয়ে অন্যান্য কাজ করলো। রাতে বিছানা ঝাড় দিতে গিয়ে সেই কাগজটা আবার চোখে পড়লো। ফেলে দিতে গিয়ে কী ভেবে যেন কাগজটা খুললো। তাতে লেখা আছে, শোনো মেয়ে, আমার জিনিসপত্রের জন্য আমার খুব মায়া। একটু খারাপভাবে বলতে গেলে আমি ভীষণ হিংসুটে ছেলে। আজ পর্যন্ত কখনো কাউকে একটা পেন্সিল, ইরেজার পর্যন্ত ধারও দেইনি। সেই আমি তোমাকে আমার প্রিয় কাঠগোলাপ দিয়েছিলাম, আর তুমি সেটা ফিরিয়ে দিলে। ফিরিয়ে দিলেই বা কেন আমি ফেরত নেব? বারান্দার সবগুলো গাছ তোমায় দিয়ে গেলাম। আমার প্রিয় জিনিস, আমার প্রাণের চেয়েও দামি, তাই ওগুলোর যত্ন নিও। নীলয়ের সাথে প্রত্যাশার শেষ দেখা হয়েছে 4.5 বছর আগে। এই যে যাবার আগে প্রত্যাশাকে নিয়ে রিক্সা করে ঘুরে ফিরে হোস্টেলের গেটের সামনে নামিয়ে দিয়েছিল, সেই শেষ দেখা। হ্যাঁ, তারপর আর দেখাও হয়নি। এই 4 বছরে প্রত্যাশা নিজেকে নতুন রূপে আবিষ্কার করেছে। প্রজাপতির মতো উড়ে বেড়ানো জীবন ছেড়ে অন্য এক জীবনে পা রেখেছিল একজনের উপর জেদ করে। সেই একজন সেদিনও তার কাছে যেমন ছিল আজও তেমন আছে। না তাকে সে ভুলতে পারেনি, না তাকে সে ভুলতে পারেনি, অথচ ভুলে যাবার জন্য কত কী না করেছে। সেগুলো ভেবে আনমনে নিজে নিজে এখনও হাসে। প্রত্যাশার দিন শুরু হতো চরম ব্যস্ততায়, তবুও সে ব্যস্ততার মাঝে একটা সময় কাটাতো নিলয়ের টুকরো স্মৃতিগুলো নিয়ে। খুবই অল্প সময়ের আলাপে এরকম ও যে হতে পারে সেটাকেও বিশ্বাস করতে চায় না। প্রত্যাশার যারা ক্লোজ তারা বলে, দেখ গিয়ে নিলয় হয়তো অন্য কাউকে মন দিয়ে বসে আছে। ওসব টুকিটাকি প্রেম বাচ্চাকালেই চলে, তুই শুধু শুধু ওকে ভেবে সময় নষ্ট করছিস। আবারও কেউ কেউ খোঁচা মেরে বলতো, তোদের গল্প তো পুরাই ফিল্মি। প্রত্যাশা তাদের কিছু বলে না। প্রত্যাশার ভালো লাগে নিলয়কে ভাবতে। মন বলে নিলয় একদিন সত্যিই আসবে। সে তাকে ভালো না বাসলেও পছন্দ যে করে সেটার কুলু দিয়ে গেছে, আর সেটুকু পুঁজি করেই প্রত্যাশা অপেক্ষায় আছে। নিলয় চলে যাবার পর প্রত্যাশা ওর সাথে যোগাযোগ করেনি। প্রত্যাশা ওর চিরকুট হাতে পেয়ে অপেক্ষা করছিল যে ও হয়তো নিজে থেকেই তাকে ফোন করবে, কিন্তু সেটা করেনি। সেও আর দ্বিতীয়বার বেহায়া হতে পারল না। তবুও তার দিন শুরু এবং শেষ হতো নিলয়ের অ্যাক্টিভিটি দেখে। তার গলার স্বর না শুনলেও হাসি খুশির ছবিগুলো দেখে সন্তুষ্ট থাকতো। অপেক্ষা করতে যে নিলয় একদিন হুট করে ফোন করবে কিংবা যোগাযোগ করবে, কিন্তু সেরকম কোনো কিছুই ঘটল না। ছুটিতে বাড়ি গেলে আন্টির কাছে জানতে পারতো যে নিলয় ভালো আছে। আন্টি সবসময়ের মতো ছেলের প্রশংসায় পঞ্চমুখ থাকতেন, নানান ধরনের গল্প করতেন। একবার বললেন, এই প্রত্যাশা, নীলুকে একটা বিয়ে দিলে কেমন হয়? একটা লাল টুকটুকে বউ আসবে। প্রত্যাশা হেসে বলল, ভালোই হবে, আপনিও একটা মেয়ে পেয়ে যাবেন। আন্টি খুশি হন। একটু পরে আবার বলেন, এই প্রত্যাশা, নীলুর কি কোনো পছন্দ আছে, জানো কিছু? না আন্টি, সেই সব কি করে জানবো?
তোমাকে কখনো বলেনি? না আন্টি, আমার সাথে তো অল্প কয়েক মাসের আলাপ ছিল, এত ঘনিষ্ঠতা তো ছিল না। আন্টি অবাক হয়, বলে কি বলো? নীলি তো তোমাকে খুব পছন্দ করতো। নিজের কানকে বিশ্বাস করতে পারল না প্রত্যাশা। আন্টি সব কি বলছে? প্রত্যাশা যে আন্টিকে কথাটা আরেকবার জিজ্ঞেস করবে সেই সাহস হয় না। চোখ জ্বলতে শুরু করে, মনে মনে বলে আমারও তো তাই মনে হয়েছিল আন্টি, কিন্তু আপনার ছেলে তো। পরের বার যখন ছুটিতে বাড়ি গেল তখন শুনলো আন্টি আঙ্কেল বাসা ছেড়ে দিবেন মায়ের কাছে, কারণ শুনলো যে তাদের বাড়ি বানানো কমপ্লিট হয়ে গেছে, তাই ফিরে যাচ্ছে। এই ঘটনা শুনে তার অবচেতন মন বলল, নিলয়কে তুই হারিয়ে ফেলছিস প্রত্যাশা, এরপর আর খুঁজে পাওয়া যাবে না। আন্টির সাথে দেখা হলে আন্টি বলল, প্রত্যাশা, লাল টুকটুকে বউয়ের স্বপ্ন তো শেষ। নীলু তো দেশে ফিরতে চাইছে না, ওখানেই নাকি সেটেল হয়ে যাবে। প্রত্যাশার শরীর খারাপ হতে শুরু করলো, কাঁপা কাঁপা গলায় বলল, কেন ফিরবে না আন্টি? আরে ওখানে খুব ভালো অপরচুনিটি পেয়েছে যে আমাদেরও নিয়ে যাবে, বুঝলে? তোমার আঙ্কেল অবশ্য গাইগুই করছে না যাওয়ার জন্য। আমি কিন্তু বলেছি যে যাবই, বছরে 6 মাস না হয় দেশে এসে থাকবো। আন্টি হড়বড় করে কথা বলে যাচ্ছিল, তার গলায় খুশি উপচে পড়ছে। প্রত্যাশা আর কিছু বলো না। আন্টিরা চলে গেলেন। হিলের গাছগুলো প্রত্যাশার অনুরোধে রেখে গেলেন। কিছু গাছ এখনো প্রত্যাশার বারান্দায় রয়ে গেছে। বাড়িতে এলে ওগুলো দেখে প্রত্যাশার বুকটা হু হু করে ওঠে। আন্টির ভাষ্যমতে নিলয় যেহেতু ওখানেই থেকে যাবে, তাই লাল চুলাওয়ালা কাউকে বিয়ে করে নেবে। কিন্তু প্রত্যাশার দৃঢ় বিশ্বাস যে নিলয় ঠিকই ফিরে আসবে। কোনো এক কমলা রোদে বিকেলে এসে বলবে, চলো প্রত্যাশা, ফুচকা খেয়ে আসি। তুমি না খেলেও আমার পাশেই বসে থাকবে। রিকশায় গা লাগিয়ে না বসার জন্য খটমট কিছু একটা বলবে। কিন্তু সেই দিনটা কবে আসবে প্রত্যাশা জানে না। যেটুকু আশা ছিল তাও গুড়ে বালি হয়ে গেল যখন নিলয়ের অনলাইন অ্যাক্টিভ পেল না। অ্যাকাউন্ট ডিজেবল, প্লাস নতুন আইডিও নেই। প্রত্যাশার ভালো থাকার রসদটুকু শেষ হয়ে গেল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি শুরু করেছে প্রত্যাশা। এই চাকরিতেও বাবা মায়ের ঘোর আপত্তি। পড়াশোনা করতে চেয়েছে ঠিক আছে, কিন্তু চাকরি কেন বাপু? তাদের ভাষ্যমতে তাদের অনেক আছে, তবু কেন চাকরি করতে হবে? প্রত্যাশা বলল, আমার একটা নিজের আইডেন্টিটি থাকুক। এত কষ্ট করে পড়াশোনা করেছি, সেটা বৃথা কেন যাবে? ভাইয়া ফুল সাপোর্ট করলো এখানেও। ভাইয়ার বউ মানে আমার ভাবিও আমাকে সাপোর্ট করলো। চাকরির জীবনে কটা মাস কাটাতেই বাবা মায়ের বিয়ের ঘ্যান ঘ্যান শুরু হয়ে গেল। তাদের স্পষ্ট কথা হলো, পছন্দ থাকলে সেটা বলে দাও। প্রত্যাশার উত্তর ছিল, এখন নয়, পরে। মায়ের এই ঘ্যান ঘ্যান ভাঙ্গা রেকর্ডের মতো দিনরাত কানের কাছে বাজতে লাগলো, আর প্রত্যাশাও ধৈর্য ধরে শুনতে লাগলো। একবার ভাবি জিজ্ঞেস করলো, নিলয়ের জন্য আর কত অপেক্ষা করবে প্রত্যাশা? প্রত্যাশা উত্তর দেয় না, চুপ করে থাকে। আন্টিরা চলে যাবার পর প্রত্যাশা ইচ্ছে করেই যোগাযোগ করেনি। খানিকটা অভিমানও ছিল, আর বাকিটা ছিল ইগো। বাবা মায়ের চাপে পড়ে একবার পাত্রপক্ষের সাথে দেখা করতে গেল প্রত্যাশা। পাত্রপক্ষ বলে ভুল হবে, শুধু পাত্রের সঙ্গে। ভদ্রলোকের নাম আদিব, কানাডা থেকে MBA করে এখন ফ্যামিলি বিজনেস সামলাতে ব্যস্ত। ভদ্রলোকের নিজের কোনো পছন্দ নেই, তাই বাবা মায়ের পছন্দেই বিয়ে করবে। ওনার সাথে কথা বলে বোঝা গেল যে উনি ইন্টারেস্টেড, কিন্তু প্রত্যাশার দিক থেকে প্রত্যাশা ক্লিয়ার করলো যে তার পক্ষে বিয়েটা করা সম্ভব না। ভদ্রলোক স্বাভাবিকভাবে নিলেন, বলেন যে জোর করবেন না। তবে কারণটা কি, বয়ফ্রেন্ড ইস্যু নাকি অন্য কিছু? প্রত্যাশা প্রথমে বলতে চাইছিল না, পরে ভাবলো যে কথাটা বলে দেওয়াই ভালো হয়। কারণটা হলো ব্যাপারটা ওনার জন্য ইনসাল্টেড। উনি হয়তো ভাববেন যে ওনাকে পছন্দ হয়নি। প্রত্যাশা ওনাকে নিলয়ের সবটা খুলে বলল। সব শুনে উনি গম্ভীর গলায় বলল, আপনার কি মনে হয় উনি আপনার কাছে ফিরবে? হ্যাঁ, মনে হয়, কারণ সে আমাকে যথেষ্ট ক্লু দিয়ে গেছে। তাহলে এতদিনও ফিরছে না কেন? 4.5 বছর কিন্তু লং টাইম। কেন ফিরছে না সেটার যেমন কোনো লজিক নেই, তেমন ফিরবে সেটারও লজিক নেই। আচ্ছা, বুঝলাম। ধন্যবাদ আপনাকে এতটা বোঝার জন্য। কিন্তু প্রত্যাশা, আমার মনে হয় আপনি যেমন ইগোর জন্য তার সাথে যোগাযোগ করছেন না, তেমনও সেও করছে না। হতে পারে। আপনার কি মনে হয় না ইগো দূরে সরিয়ে তার সঙ্গে যোগাযোগ করা? মনে হয়েছে,
কিন্তু দ্বিতীয়বার আমি তার কাছে বেহায়া হতে পারবো না। আদিব সাহেব হেসে ফেল, বলল, উনিও হয়তো মনে মনে এটাই ভাবছে। মানে? মানে উনি যখন আপনার জন্য কিছু একটা ফিল করেছিল তখন কিন্তু আপনার কাছে ফিরে এসেছিল। আপনি তখন অভিমানের পাহাড় তুলে রেখেছিলেন, তাই সেটা বুঝতে পারেননি। আপনার অভিমান এতটাই প্রখর ছিল যে আপনি বুঝেও বুঝতে চাননি। প্রত্যাশা চুপ করে রইল। উনি আবারও বলেন, আপনার অভিমান ভেঙেছে আপনি যখন ওই চিরকুটটা খুঁজে পান তখন, তাই না? প্রত্যাশা মাথা নাড়ল। এই চিঠিটা আপনি যদি আগে পেয়ে যেতেন তাহলে আপনার গল্পের এন্ডিংটাও আরও আগে পেয়ে যেতেন। মানে আপনার অভিমান ভেঙে যেত আর কি। প্রত্যাশা শুনুন, ভালোবাসা হলো চমৎকার একটা সাবজেক্ট, যেখানে এক মুঠো মায়া, এক চিমটি চমৎকার অনুভূতি আর খানিকটা মান অভিমান থাকে। সেখানে ইগোকে জায়গা দিতে হয় না। আদিব সাহেবের কথাগুলো আমার খুব ভালো লাগলো। আমি সারা রাত তার কথা ভাবলাম। নিলয় একদিন আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। হ্যাঁ, তারপর ক্ষমাও চাইতে এসেছে, কিন্তু আমি যেমন বুঝতে পারিনি তেমন নিলয়ও আমাকে বোঝাতে পারেনি। তাই বলে এতটা রাগ কিংবা ইগো নিয়ে থাকা কি ঠিক না। নিলয়কে তো আমি ভালোবাসি, তাই নিশ্চয়ই আরেকবার বেহায়া হওয়া যায়। আন্টির যে কন্ট্যাক্ট নাম্বার প্রত্যাশার কাছে ছিল সেটাই লাগাতার ফোন করে পেল না। ভাইয়াকে দিয়ে খোঁজ খবর নিয়ে জানলো আন্টি আঙ্কেল দুজনেই হজে গেছেন, তাই তারা বাসা আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। জীবনের সবচেয়ে কষ্টের কিংবা মধুর যন্ত্রণার নাম হচ্ছে অপেক্ষা। সেটা হাড়ে মজ্জায় টের পেল প্রত্যাশা। এক একটা দিন কাটে অসহ্য অস্থিরতার মধ্যে। দিন শতেক পর আদিব সাহেব একদিন টেক্সট করলো, লিখলেন, প্রত্যাশা আই হোপ ভালো আছেন। আপনার সাথে অল্প সময় আলাপ কিংবা কথা বলে এটুকু বুঝেছি যে আপনি একজন চমৎকার মানুষ। চলা পথে কিছু মানুষকে খুনিকে দেখে মনে হয় কত আপন, আপনি তেমন একজন। তাই একটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছি। কী কাজ করেছি সেটা আপনার ইমেল চেক করলে পেয়ে যাবেন। আপনার অনুভূতি কিংবা প্রতিক্রিয়া কী হবে জানি না, তবে এটা না করলে মন খসখস করতো। প্রত্যাশা মেল চেক করলো অতি দ্রুত। সেখানে মিশেল রাহেজা নামে অবাঙালি অ্যাকাউন্ট থেকে টেক্সট এসেছে, ডিয়ার প্রত্যাশা, আমরা আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের গ্রুপের হাইট মার্কস পাওয়া ছেলেটা তার হতাশা দূর করত একটা সাধারণ মেয়ের মুখশ্রবী দেখে। সেই মেয়েটা তুমি। তার ধারণা কোনো একদিন তুমি তাকে চমকে দেবে, আর সেই দিনটা হবে তার জীবনের অন্যতম একটা সুন্দর দিন। কিছুদিন আগে তোমার ব্যাপারে জানতে পেরে আমরা বুঝে গিয়েছি যে সেই দিনটা আর দেরি নেই। তুমি কি একবার সেই ছেলেটাকে ফোন করবে? প্রত্যাশা ইমেলটা অনেকবার পড়ল। শেষ কবে এতটা ব্যাকুল হয়ে কেঁদেছিল তার মনে পড়ে না। প্রত্যাশা আদিব সাহেবকে ফোন করলো। ভদ্রলোক ফোন ধরে অমায়িক গলায় বলল, তোমার প্রথম ফোনটা তো অন্য কোথাও করা উচিত। প্রত্যাশা কাঁদতে কাঁদতে বলল, থ্যাঙ্কস আ লট। আর দেরি করো না, এরপর কী করবে সেটা তোমার ভাইয়ের কাছ থেকে জানতে পারবে। আর হ্যাঁ, তোমার বিয়েতে ইনভাইট করতে ভুলেছে ওরা। অনেক দিন কবজি ডুবে খাই না। আজ নিলয় আসবে, আন্টি আঙ্কেল এসে গেছে। ভাইয়া তাদের হজে যাবার ব্যাপারটা প্রত্যাশাকে বানিয়ে বলেছে। সেই গল্পটুকু পরে বলি, আগে প্রত্যাশার ফ্যামিলির প্রতিক্রিয়া বলে নেই। প্রত্যাশার মা সবটা শুনে বলল, আমি তো আগেই জানতাম যে এরকম কিছু একটা খিচুড়ি পাকানো হচ্ছে। ছেলেটা খুব ঘুরঘুর করছিল আমার মেয়ের পিছনে। আমার মেয়ে তো সোজা সরল, ও এত প্যাচগোছ আমার মেয়ের তো নেই। পড়াশুনো, চাকরি এইসবের ভূত তো ওর ওই ছেলের ঢুকিয়েছে। প্রত্যাশার বাবার রিয়াকশন, ছেলের ঘরে পাশে থাকতে হিল্লি দিল্লি কত ঘুরলাম, যুগের চক্করে পড়ে ছেলে মেয়ে দুটো ভালো খেল দেখিয়েছে। প্রত্যাশার ভাইয়ের প্রতিক্রিয়া হলো, তোর কপাল ভালো যে আমি সেই বিয়েটা আটকেছিলাম, না হলে তোর ছেলেমেয়েরা নিলয়ের মাকে নানু আর নিলয়কে মামা ডাকতো। প্রত্যাশার ভাবি সে আপাতত ব্যস্ত বিয়েতে শাড়ি নাকি লেহেঙ্গা পরানো হবে সেটা নিয়ে। 1 মাস আগে পার্সোনাই বুকিং দিয়ে রাখার পরও তার মাথায় হঠাৎ ভূত চাপলো ডেস্টিনেশন ওয়েটিংয়ের। এবার প্রত্যাশার আন্টি ওরপে হবু শাশুড়ি মায়ের কথা বলি। আন্টি প্রত্যাশাকে দেখেই চিৎকার করে বলল, এই প্রত্যাশা, একটা জোরে চিমটি কাটো তো। প্রত্যাশা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আন্টি বলল, আরে আমি তো মনে মনে তোমাকেই চাইছিলাম। প্রত্যাশা কপাট রাগ দেখিয়ে বলল, কই, সেটা তো আপনি কখনো বলেননি। আপনি তো লাল টুকটুকে বউ খুঁজেছিলেন নীলুর জন্য।
আন্টি আহ্লাদি করাই বলল, আরে তুমিও তো লাল টুকটুকে। আঙ্কেল মানে প্রত্যাশার হবু শ্বশুর মুখে কিছু বলছেন না। আপাতত তার চিন্তা হলো আন্টির আবদার কিভাবে মেটাবেন সেটা নিয়ে। আন্টি বলেছেন তার ছেলের বিয়েতে হাজারখানেক ফকির মিসকিন খাওয়াতে, কিন্তু আঙ্কেলের ধারণা দেশ উন্নত হয়ে গেছে, ঢাকা শহরে এত মিসকিন পাওয়া যাবে না। নিলয়কে পাওয়ার ঘটনাটা নাটকীয়ভাবে, প্রত্যাশার প্রেমেরই সবটাই অবশ্য নাটকের মতো। আদিব সাহেব সেদিন প্রত্যাশার সঙ্গে দেখা করে ফিরে গিয়ে ভাইয়াকে সবটা বললেন। ভাইয়ের কাছে চিরকুটের কথা প্রত্যাশা বলেনি, আর ভাবিও জানতেন না। তাই ভাইয়া আন্টির সাথে যোগাযোগ করে নিলয়ের সাথে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ঘটালো। এখানেও শয়তান ছেলেটা খুব ভাব নিল। ইমেলটা পাঠিয়েছে বন্ধুকে দিয়ে, নিজেও পাঠায়নি। শেষ পর্যন্ত প্রত্যাশাকে বেহাইয়া বানিয়ে ছাড়লো। আজ তো শয়তান একটা। প্রত্যাশা ভাইয়ার কাছ থেকে নাম্বার নিয়ে নিলয়কে ফোন করেছিল। নিলয় শুধু হ্যালো বলেছিল, আর প্রত্যাশা একটা কথাও বলতে পারেনি। কেঁদে কেটে মহাসমুদ্র বানিয়ে ফেলেছিল। 4.5 বছর পর প্রথম দেখায় নিলয় প্রত্যাশাকে দেখে বলল, হাই খোদা, তোমার এই অবস্থা? তোমার জন্য তো রিক্সা অর্ডার করে বানাতে হবে। নর্মাল রিক্সা তুমি বসলে আমি তো স্পেস পাবো না। প্রত্যাশা চোখ পাকিয়ে তাকালো। নিলয় হেসে ফেলল, বলল, টেস্ট করে দেখছিলাম যে আগের প্রত্যাশা কিনা। তুমি কেন এসেছো? তোমার বন্ধুকে পাঠাতে, সে এসে বিয়েটা করতো। নিলয় হাসতে হাসতে বলল। তুমি তো দেখছি এখনো খ্যাপাটে আছো। এই মেজাজ কি বাসর অবধি চলবে? প্রত্যাশা নিলয়ের গায়ে মারতে মারতে বলল, আমি মোটেও তোমাকে বিয়ে করব না। তুমি খুবই খারাপ একটা মানুষ। আই নো, তবে সমস্যা নেই, তুমিও তো লেডি ভিলেন। শয়তান ছেলে, আমায় এত এত কষ্ট দেওয়া তোমার জীবনে ভালো হবে না। কষ্ট তুমিও দিয়েছো, আমিও দিয়েছি, শোধবোধ। তাছাড়া আমিও অনেক বেহায়া হয়েছি। সো এসব বাদ। আচ্ছা, তুমি যে আমার ব্যাগে চিরকুটটা রেখেছিলে, সেটা কখন রেখেছিলে? আইসক্রিম খেতে গিয়ে তুমি যখন ভ্যাঁ করে কাদার জন্য একটু দূরে গিয়েছিলে তখন। আর প্রথম কবে ভালোবাসতে শুরু করলে? যেদিন রোজিকে মেসেজ দেবার জন্য অনেকগুলো বকা দিয়েছিলাম সেদিন। বাসায় যেতেই খুব খারাপ লাগলো, তবে পছন্দ করেছিলাম পায়েস রেধে যেদিন নিয়ে এসেছিলে। ও হ্যাঁ, 1 চামচ খেয়েছিলাম, ভীষণ বাজে হয়েছিল। প্রত্যাশা নিলয়কে খামসি মেরে বলল, তুমি এত কাহিনী না করে ভালোবাসার কথা কেন বললে না? তুমি তো আগে ফিল করেছিলে, তাহলে তুমি কেন বললে না? হ্যাঁ, আবারও বলতে গিয়ে পচা পচা কথা শুনি। নিলয় প্রত্যাশার কাছাকাছি এসে বলল, শোনো খ্যাপাটে মেয়ে, আমি তোমাকে বৃষ্টির চেয়ে কম আর কাঠগোলাপের চেয়ে বেশি ভালোবাসি। প্রত্যাশা ফিস ফিস করে বলল। প্রিয় বৃষ্টি, আজ থেকে তোমাকে আমি খুব হিংসে করি। নিলয় হেসে ওর নাক দিয়ে প্রত্যাশার নাকটা ঘষে দিল। প্রত্যাশা ফিস ফিস করে বলল, আমি তোমাকে ফুচকার চেয়ে বেশি আর তেঁতুলের জলের চেয়ে একটু কম ভালোবাসি। নিলয় প্রত্যাশার কানে আলতো করে চুমু খেলো। আবেশে চোখ বন্ধ করে ওকে জড়িয়ে ধরলো প্রত্যাশা। শুরু হলো তাদের আরেকটা গল্প, ভালোবাসার গল্প।